আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে বোটানির অষ্টম অধ্যায় টিস্যু ও টিস্যুতন্ত্র চ্যাপ্টারে। তো আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের দাগানো লাইনগুলা কনসেপ্ট এবং ট্রিকের সমন্বয়ে যতটা সম্ভব সহজ করে পড়া যায় ইনশাআল্লাহ দাগানো বইয়ের লাইনগুলা কভার করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নিই, যেহেতু আমরা টিস্যু ও টিস্যুতন্ত্র সম্পর্কে আলোচনা করব, তাই আমরা প্রথমেই দেখে নিব টিস্যু আসলে কি। টিস্যু হচ্ছে প্রথম কথা হচ্ছে টিস্যু হচ্ছে কোষের গুচ্ছ, কিন্তু পারিপার্শ্বিক আরও কিছু শর্ত আছে। শর্তগুলা কি? তাদেরকে একই উৎস থেকে সৃষ্টি হওয়া লাগবে, একই উৎস থেকে সৃষ্টি হওয়া লাগবে, একই ধরনের কাজ করা লাগবে, একই ধরনের কাজ করা লাগবে এবং ধর্ম হইতে হবে একই, সমধর্মী হইতে হবে। তাহলে প্রথম কথা হচ্ছে টিস্যু হচ্ছে কোষের গুচ্ছ, কিন্তু শর্ত কি? তাদেরকে অভিন্ন উৎস থেকে সৃষ্টি হওয়া লাগবে, অর্থাৎ একই উৎস থেকে সৃষ্টি হওয়া লাগবে, একই ধরনের কাজ করা লাগবে এবং সমধর্মী একই রকম হইতে হবে। একটি অবিচ্ছিন্ন কোষগুচ্ছই হচ্ছে আলটিমেটলি টিস্যু বা কোষ কলা। ওকে, সো টিস্যু সম্পর্কে আমরা জানতে পারলাম। এখন বিভাজন ক্ষমতার উপর ভিত্তি করে টিস্যুকে দুইটা ভাগে ভাগ করা হয়ে থাকে। এক হচ্ছে বিভাজিত হতে পারে এমন কোষ নিয়ে গঠিত টিস্যু অর্থাৎ ভাজক টিস্যু, এবং বিভাজিত হতে পারে না এমন কোষ নিয়ে গঠিত টিস্যু অর্থাৎ স্থায়ী টিস্যু। ওকে, দেখো, যে কোষগুলা বিভাজিত হয় তা হলো ভাজক কোষ, আর ভাজক কোষ নিয়ে গঠিত টিস্যুই হলো ভাজক টিস্যু বা মেরিস্টেম। এই অপর নামটা খুবই গুরুত্বপূর্ণ। ভাজক টিস্যুর অপর নাম হচ্ছে মেরিস্টেম টিস্যু। ভাজক টিস্যুর অপর নাম কি? মেরিস্টেম। ভাজক টিস্যুর অপর নাম হচ্ছে মেরিস্টেম। এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন ভাজক টিস্যুর বৈশিষ্ট্য দেখে নেওয়া যাক। ভাজক টিস্যু যেহেতু বিভাজিত হতে পারে, তো অবশ্যই কোষগুলা জীবিত, অপেক্ষাকৃত ছোট, সমবেশীয়। আচ্ছা, এই যে ব্যাপারটা, এই ছোটোর যে ব্যাপারটা মনে রাখবা যে ভাজক টিস্যুর কোষগুলা শুধুই যে ছোট তাই না, প্লাস এর সাথে মনে রাখবা যে অপরিণত। ভাজক টিস্যুর কোষগুলা অপরিণত, ছোট, প্লাস এর যে প্লাস্টিডটা থাকে, হ্যাঁ, এর প্লাস্টিডটাও কিন্তু অপরিণত, অর্থাৎ প্রোপ্লাস্টিড হিসেবে থাকে। ওকে, তো দেখো, আমরা এর পরে গিয়ে আমরা একটা কনসেপ্ট জানবো। তোমাকে জাস্ট একটু ধারণা দিই যে প্রসেসটা কীরকম হয়। প্রথমত সৃষ্টি হয় হচ্ছে প্রারম্ভিক ভাজক টিস্যু, সেইখান থেকে আসে প্রাইমারি মেরিস্টেম, প্রাইমারি মেরিস্টেম থেকে আসে হচ্ছে স্থায়ী টিস্যু, স্থায়ী টিস্যু থেকে পরবর্তীতে সেকেন্ডারি ভাজক টিস্যু আসে, তাই না? তো এই যে তারা কিন্তু অনেকগুলা প্রসেসের মধ্য দিয়ে যায়, ভাজক টিস্যুগুলা কিন্তু বেশ কয়েকটা প্রসেস পার করে। তো এক পর্যায়ে যে যখন তাদের বিভাজন ক্ষমতাটা কমে যায় বা বিভাজন ক্ষমতাটা হারিয়ে যায়, তখন তারা হয়ে যায় স্থায়ী টিস্যু। সো একদম শুরুর দিকে কিন্তু তারা বেশ অপরিণত এবং ছোট অবস্থায় থাকে, এটা মনে রাখবা। আর সমবেশীয়র যা ব্যাপারটা, এটা হচ্ছে একই আকার আকৃতি বিশিষ্ট হয়ে থাকে। হ্যাঁ, ভাজক টিস্যুর কোষগুলা একই আকার আকৃতি বিশিষ্ট হয়ে থাকে। আমরা জানি যে টিস্যু গঠনের ক্ষেত্রে অংশগ্রহণ করে অনেকগুলা কোষ, অর্থাৎ কোষের গুচ্ছই হচ্ছে টিস্যু বা কলা। এবং সেক্ষেত্রে এই যে টিস্যু গঠনের ক্ষেত্রে যে কোষগুলো অংশগ্রহণ করবে, প্রত্যেকের আকার আকৃতি হবে সেম সেম, এটাই বলা হয়েছে এখানে সমবেশীয়। ওকে, আচ্ছা, তো এই যে যেটা বলি, 3 নম্বর পয়েন্টটা এর সাথে একটু বলে দেই, তাহলে ভালো ক্লিয়ার হবে তোমার। যে যদি ভাজক টিস্যুর কোষের একটার আকার আয়তাকার হয়, প্রত্যেকটার আকারই আয়তাকারই হবে। এটা শর্ত, সমবেশীয় যেহেতু। তো কী কী আকার হইতে পারে? আয়তাকার হতে পারে, ডিম্বাকার, পঞ্চভুজ বা ষড়ভুজ আকার হইতে পারে। ওকে, ভাজক টিস্যুর কোষগুলা সর্বদাই বিভাজন ক্ষমতা সম্পন্ন, সর্বদাই বিভাজন ক্ষমতা সম্পন্ন অবভিয়াসলি। আচ্ছা, এ টিস্যুর কোষগুলা সেলুলোজ নির্মিত পাতলা কোষপ্রাচীর বিশিষ্ট। আচ্ছা, পাতলা কোষপ্রাচীর কেন বলো তো? যে কোষটা বিভাজিত হবে
তার যদি কোষ প্রাচীরটা খুবই পুরু হয়, সেটা তার জন্য কঠিন হয়ে যায় না? যদি এমন হয় যে যে কোষটা বিভাজিত হবে ওই কোষটার কোষ প্রাচীরটা একটু পাতলা হয়, সেলুলোজটা যদি একটু পাতলা হয়, তাহলে সেটা তার জন্য সহজ হয় না? ব্যাপারটা সহজ হয় তো, তাই না? তো এই কারণেই কিন্তু ভাজক টিস্যুর ক্ষেত্রে সেলুলোজ নির্মিত যে আবরণটা, এই কোষ প্রাচীরটা বেশ পাতলা হয়ে থাকে। ওকে, আচ্ছা। তারপর নিউক্লিয়াস অপেক্ষাকৃত বড় হওয়ার যে ব্যাপারটা, নিউক্লিয়াস অপেক্ষাকৃত বড় হয় কেন, তার পেছনে কারণ জানার জন্য তোমাকে এই পয়েন্টটা পড়তে হবে আগে। যে দেখো, ভাজক টিস্যুর ক্ষেত্রে ভাজক টিস্যু সর্বদাই বিপাকীয় অবস্থায় থাকে, অর্থাৎ ভাজক টিস্যুর কোষগুলোর ক্ষেত্রে কিন্তু বিপাকীয় হার বেশি হয়ে থাকে। ভাজক টিস্যুর কোষগুলোর ক্ষেত্রে বিপাকীয় হার বেশি। সো কোষের বিপাকটা নিয়ন্ত্রণ করে কে? নিউক্লিয়াস। হ্যাঁ, নিউক্লিয়াসটা অপেক্ষাকৃত বড় হয়ে থাকে ভাজক টিস্যুর ক্ষেত্রে। এর পেছনে তুমি মনে রাখার ক্ষেত্রে আরেকটা কনসেপ্টও মনে রাখতে পারো, যে মনে করো এটা একটা রুম বা এটা একটা বক্স। কখন এই বক্সটা ভেঙে যাবে? যখন পর্যাপ্ত পরিমাণে প্রেশার এটার উপর, এর যে দেওয়াল এটার উপর পড়বে তখন, তাই না? তো ভাজক টিস্যুর কোষগুলা বিভাজিত হওয়ার ক্ষেত্রে এই কনসেপ্টটাও তুমি মনে রাখতে পারো, যে ভেতরের পদার্থগুলা যখন আয়তনটা বেশি পরিমাণে দখল করবে তখন সেটাই বিভাজিত হওয়ার ক্ষেত্রে একটা অনুকূল অবস্থা। আর এই কারণেই কিন্তু দেখো সাইটোপ্লাজমটা ঘন হয়ে থাকে। সাইটোপ্লাজম ঘন, তারপর নিউক্লিয়াসের আকার বড়, ঠিক এই কারণেই। হ্যাঁ, আচ্ছা। তারপরের পয়েন্ট, ভাজক টিস্যুর কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না। ভাজক টিস্যুর কোষে কোষ গহ্বর থাকে না। আর যেহেতু কোষ গহ্বর থাকে না, কোষ গহ্বর না থাকার কারণে এই যে আন্তঃকোষীয় কোনো ফাঁক নাই। কোষ গহ্বর নাই, আন্তঃকোষীয় কোনো ফাঁক নাই। একই সাথে দেখো, যেহেতু গহ্বর নাই, কোনো ফাঁকা স্থান নাই, এজন্য সঞ্চিত খাদ্যও নাই, ক্ষরিত বস্তু নাই, কোনো বর্জ্য পদার্থ থাকার মতো স্পেস নাই। এইভাবে মনে রাখবা। ওকে। তারপর প্লাস্টিডগুলা প্রোপ্লাস্টিড অবস্থায় থাকে, এটা আমরা আগে দেখেছি। তারপরে যে কোষগুলা অপরিণত অবস্থায় থাকে, এটা আমরা আগে জেনেছি। কোষগুলো আকারে সাধারণত ছোট হয়ে থাকে, দৈর্ঘ্য ও প্রস্থে প্রায় সমান, অর্থাৎ সমবেশীয়। দৈর্ঘ্য ও প্রস্থে সমান, সমবেশীয় আর ছোট, এটা আমরা আগেই দেখেছি। কোষগুলা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। তাহলে বিভাজনের যে প্রক্রিয়া, সেটা কি প্রক্রিয়া? মাইটোসিস প্রক্রিয়া। ওকে। তারপর ভাজক টিস্যুর কাজ। শীর্ষক ভাজক টিস্যুর কোষ বিভাজনের মাধ্যমে উদ্ভিদ দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। এতে ছোট গাছ ক্রমে উঁচু ও লম্বা হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। শীর্ষক ভাজক টিস্যু যখন বিভাজিত হয় তখন উদ্ভিদ ওপরের দিকে বৃদ্ধি পায়, অর্থাৎ লম্বায় বৃদ্ধি পায়। হ্যাঁ, শীর্ষক ভাজক টিস্যু কোনগুলা? যেগুলা অবস্থান অনুসারে বিভাজিত হওয়ার ক্ষেত্রে শীর্ষে অবস্থান করে, ওইগুলা হচ্ছে শীর্ষক ভাজক টিস্যু। পার্শ্বীয় ভাজক টিস্যু, দেখো এটা যদি হয় একটা গাছ, এটা যদি একটা গাছ হয়, তো এর শীর্ষের দিকে যাওয়ার ক্ষেত্রে যে টিস্যুটা বিভাজিত হবে সেটা হচ্ছে শীর্ষক ভাজক টিস্যু। আর এটা যখন চওড়া হবে, হ্যাঁ, প্রস্থে যখন বৃদ্ধি পাবে, গাছটা যখন মোটা হয়, সেক্ষেত্রে তার এই মোটা হওয়ার ক্ষেত্রে গাছের যে প্রস্থটা এটা বাড়ার ক্ষেত্রে যেটা হেল্প করবে সেটা হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যু। সেটা হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যু। এটার জন্য উদ্ভিদের ব্যাস বৃদ্ধি পাবে। ওকে। এতে সরু কাণ্ড ক্রমে মোটা হয়। ওকে। ভাজক টিস্যু হতে স্থায়ী টিস্যু সৃষ্টি হয়, যেটা আমি দেখাইছিলাম একটু আগেই বললাম, যে প্রথমত এই যে প্রারম্ভিক ভাজক টিস্যু অর্থাৎ প্রোমেরিস্টেম, এইটা থেকে আসে হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু। প্রোমেরিস্টেম থেকে আসে প্রাইমারি ভাজক টিস্যু। প্রাইমারি ভাজক টিস্যু আসে প্রাইমারি স্থায়ী টিস্যু। প্রাইমারি ভাজক টিস্যু থেকে আসে প্রাইমারি স্থায়ী টিস্যু। হ্যাঁ, প্রাইমারি স্থায়ী টিস্যু থেকে পরবর্তীতে আসে হচ্ছে সেকেন্ডারি টিস্যু। এই যে এটা
এই যে সেকেন্ডারি টিস্যু। তো এটাই হচ্ছে সিকোয়েন্স। এজন্য এখানে বলা হয়েছে যে ভাজক টিস্যুর কোষ বিভাজনের মাধ্যমে এই যে ভাজক টিস্যু হতে স্থায়ী টিস্যু সৃষ্টি হতে পারে, এইটা বলা হয়েছে এই কারণেই। তারপর ভাজক টিস্যুর কোষ বিভাজনের মাধ্যমে ক্ষতস্থান পূরণ হয়। ক্ষতস্থান পূরণ হয়, এটা রিলেট করতে পারতেছো সেকেন্ড চ্যাপ্টারে আমরা পড়ছিলাম মাইটোসিস বিভাজনের মাধ্যমে কি হয়, ক্ষতস্থান পূরণ হয়। আর ভাজক টিস্যু মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়, বুঝতেই পারতেছো। ভাজক টিস্যুর শ্রেণী বিভাগ। উৎপত্তি, গঠন, সম্প্রসারণ, অবস্থান, কার্য প্রভৃতি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ভাজক টিস্যুকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়ে থাকে। যেমন উৎপত্তি অনুসারে, অবস্থান অনুসারে, কোষ বিভাজন অনুসারে, কাজ অনুসারে। তবে এইখানে খুবই সহজ করে দেই তোমাকে বিষয়টা, যে যেই অনুসারেই বলুক না কেন, যে উৎপত্তি অনুসারে বলুক, অবস্থান অনুসারে বলুক, কোষ বিভাজন অথবা কাজ অনুসারে যেইভাবেই বলুক না কেন, প্রত্যেক ক্ষেত্রেই প্রত্যেক ক্ষেত্রেই তিনটা ভাগে বিভক্ত। এটা প্রত্যেক ক্ষেত্রে দেখবা যে তিনটা ভাগে বিভক্ত, প্রত্যেক ক্ষেত্রেই তিনটা ভাগে বিভক্ত। তো এখন আমরা বিভাজনগুলো একটু দেখব যে কোন ক্ষেত্রে কয়টা ভাগে বিভক্ত এবং সেগুলা কি কি। এটাও খুবই গুরুত্বপূর্ণ এই পার্টটা। আচ্ছা, প্রথমে আসি উৎপত্তি অনুসারে, যে কখন উৎপত্তি হয়েছিল এইটার অনুযায়ী তিনটা ভাগে ভাগ করা যায়। প্রো মেরিস্টেম মানে হচ্ছে প্রারম্ভিক ভাজক টিস্যু, তারপর প্রাইমারি ভাজক টিস্যু অ্যান্ড লাস্ট হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। প্রো মেরিস্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যু। প্রো মেরিস্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যু হচ্ছে এমন এক ধরনের ভাজক টিস্যু যেখান থেকে পরবর্তীতে প্রাইমারি মেরিস্টেম আসে। একটু আগে যে আমি ফ্লো চার্টের মাধ্যমে দেখালাম, ওইখানেই তো দেখলা যে প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে আসে প্রাইমারি মেরিস্টেম, প্রাইমারি মেরিস্টেম থেকে আসে হচ্ছে প্রাইমারি স্থায়ী টিস্যু, অ্যান্ড সেইখান থেকে পরবর্তীতে আসে সেকেন্ডারি ভাজক টিস্যু। ওকে, তো এই যে মূল বা কাণ্ডের অগ্রভাগের শীর্ষ দেশে যে একটি ক্ষুদ্র অঞ্চল রয়েছে যেখান থেকে পরবর্তীতে প্রাইমারি ভাজক টিস্যুর উৎপত্তি হয়, প্রাইমারি ভাজক টিস্যুর উৎপত্তি হয় যেখান থেকে, ওইটাই হচ্ছে প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যু। সেই টিস্যুকে কি বলা হয়? প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যু। এই অঞ্চল থেকেই প্রথম বৃদ্ধি শুরু হয়, প্রারম্ভিক ভাজক টিস্যু থেকেই প্রথম বৃদ্ধি শুরু হয়। নামটা এজন্যই প্রারম্ভিক বলা হয়েছে, প্রথম বৃদ্ধি প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে শুরু হয়, এটা মনে রাখবা। তারপর প্রাইমারি ভাজক টিস্যু, এখান থেকে একটা জিনিস সবারই মানে অলমোস্ট 90% স্টুডেন্টের এটা মিক্স হয়ে যায়, যে যদি অপশনে মানে কোশ্চেনে যদি এরকম কথা বলে যে ভ্রূণ অবস্থায় উৎপত্তি লাভ করে কোনটা, ভ্রূণ অবস্থায় উৎপত্তি লাভ করে কোনটা, তো অনেকেই এটা যেটা মনে করে যে যেহেতু ভ্রূণ অবস্থায় বলছে তাহলে তো এটা অনেক আগের আগের বিষয় বলা হয়েছে, তাহলে মনে হয় এটা প্রারম্ভিক ভাজক টিস্যু হবে, কিন্তু আলটিমেটলি না। প্রারম্ভিক ভাজক টিস্যু সম্পর্কে তুমি জাস্ট এটাই মনে রাখবা যে প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে প্রাইমারি টিস্যু উৎপত্তি হয়, প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে প্রাইমারি ভাজক টিস্যুর উৎপত্তি হয়, এইটাই জাস্ট মনে রাখবা। আর ভ্রূণ অবস্থায় উৎপত্তি লাভ করে প্রাইমারি ভাজক টিস্যু, ভ্রূণ অবস্থায় উৎপত্তি লাভ করে প্রাইমারি ভাজক টিস্যু, এটা ভালো করে মনে রাখবা যেন ভুল না যায়। এই জন্য আমি কিন্তু এটা মার্ক করে দেখাই দিলাম এক্সট্রাভাবে। ওকে, তো এই যে প্রাইমারি ভাজক টিস্যু এটা কোথায় থাকে? মূল এবং কাণ্ডের, মূল এবং কাণ্ডের শীর্ষে যে ভাজক টিস্যু থাকে ওইটাই হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু। অর্থাৎ শীর্ষক ভাজক টিস্যু যেটা, সেটা কিন্তু এক ধরনের প্রাইমারি ভাজক টিস্যু। প্রাইমারি ভাজক টিস্যু হতে কি হয়? প্রাইমারি স্থায়ী টিস্যুর সৃষ্টি হয়, এটা আমরা দেখেছি। সেকেন্ডারি ভাজক টিস্যু, যে ভাজক টিস্যু কোনো স্থায়ী টিস্যু হতে পরবর্তী সময়ে উৎপত্তি হয় সেটা হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু, যেটা আমরা ফ্লো চার্টের মাধ্যমে আগেই কনসেপ্টটা ক্লিয়ার করে রাখছি, যে প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে আসবে প্রাইমারি মেরিস্টেম, প্রাইমারি মেরিস্টেম থেকে আসবে হচ্ছে প্রাইমারি স্থায়ী টিস্যু, দেন প্রাইমারি স্থায়ী টিস্যু থেকে আসবে সেকেন্ডারি ভাজক টিস্যুকে। আচ্ছা, উদাহরণ হিসেবে এখান থেকে সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ক্যাম্বিয়াম, এই যে দেখো, কর্ক ক্যাম্বিয়াম, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়াম, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, এগুলো হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ, ক্যাম্বিয়ামগুলো। হ্যাঁ, কর্ক ক্যাম্বিয়াম,
আর হচ্ছে ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। কর্ক ক্যাম্বিয়াম, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ। ওকে, অবস্থান অনুসারেও তিনটা ভাগে ভাগ করা হয়: শীর্ষক ভাজক টিস্যু, ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু, পার্শ্বীয় ভাজক টিস্যু। অবস্থান অনুসারে এগুলা, যেই ধরনের ভাজক টিস্যুগুলা শীর্ষে বৃদ্ধির ক্ষেত্রে হেল্প করে ওইগুলা হচ্ছে শীর্ষক ভাজক টিস্যু। যেইগুলা দুটা স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থান করে ওইগুলা হচ্ছে নিবেশিত ভাজক টিস্যু। এবং পার্শ্বীয় ভাজক টিস্যু কোনটা, যেগুলা হচ্ছে উদ্ভিদের পার্শ্বের দিকে অবস্থান করে, অর্থাৎ এটা আলটিমেটলি সেকেন্ডারি। কারণ সেকেন্ডারি ভাজক টিস্যুর বিভাজনের মাধ্যমে কি হয়, উদ্ভিদের ব্যাস বৃদ্ধি পায়। আর পার্শ্বীয় ভাজক টিস্যু কিন্তু ওই ব্যাস বৃদ্ধির ক্ষেত্রেই কাজ করে থাকে। হ্যাঁ, আচ্ছা, তাহলে শীর্ষক বা শীর্ষস্থ ভাজক টিস্যু এগুলা কোথায় থাকে? কাণ্ড, মূল, এইগুলা মানে একদম শীর্ষে। হ্যাঁ, কাণ্ড, মূল, তারপর শাখা প্রশাখা, এগুলার শীর্ষে থাকে হচ্ছে শীর্ষক ভাজক টিস্যু। তো এখান থেকে উদাহরণের মধ্যে দেখার মতো কিছু নাই, জাস্ট এটা মনে রাখবা। আগেই বলেছি যে শীর্ষক ভাজক টিস্যু কোনগুলা। শীর্ষক ভাজক টিস্যু হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু এক ধরনের। শীর্ষক ভাজক টিস্যু হচ্ছে এক ধরনের প্রাইমারি ভাজক টিস্যু। ওকে, আচ্ছা, নিবেশিত বা ইন্টারক্যালারি ভাজক টিস্যু, এটা আগে আমি বলছি যে এটা দুটা স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থিত ভাজক টিস্যু হচ্ছে ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু। ইন্টার এই কথাটা দিয়েই কিন্তু তুমি বুঝতে পারতেছো ইন্টার মানে কি বোঝায়, মধ্য। ইন্টার মানে কি, মধ্য। সে ইন্টারক্যালারি মানে দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থিত ভাজক টিস্যু হচ্ছে ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু। আই হোপ ইউ গট ইট। আচ্ছা, নিবেশিত বা ইন্টারক্যালারি ভাজক টিস্যু, এইটা দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থিত এক ধরনের প্রাইমারি টিস্যু। এইটা কিন্তু এক ধরনের প্রাইমারি টিস্যু। শুধুমাত্র পার্শ্বীয় ভাজক টিস্যু, যেটা ব্যাস বৃদ্ধিতে হেল্প করে থাকে, এইটাই হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। ওকে, তো নিবেশিত বা ইন্টারক্যালারি ভাজক টিস্যুর উদাহরণগুলো একটু দেখে নেই আমরা। ক্লিয়ার করে দিলাম এগুলো। কোথায় থাকে নিবেশিত বা ইন্টারক্যালারি ভাজক টিস্যু? ঘাস জাতীয় উদ্ভিদ, পাইন, হর্সটেল প্রভৃতি উদ্ভিদের পত্রমূল, মধ্যপর্বের গোড়া, পত্রমূল, মধ্যপর্বের গোড়া, পর্বসন্ধি, ফুলের বোটা, এই সব জায়গায় হচ্ছে নিবেশিত বা ইন্টারক্যালারি ভাজক টিস্যু অবস্থান করে। ওকে, পত্রমূল, মধ্যপর্বের গোড়া, পর্বসন্ধি, ফুলের বোটা, এই সব জায়গায় হচ্ছে নিবেশিত বা ইন্টারক্যালারি ভাজক টিস্যু অবস্থান করে। ওকে, তো ঘাস জাতীয় উদ্ভিদ, পাইন, হর্সটেল, এই উদ্ভিদগুলোতে। আচ্ছা, পার্শ্বীয় ভাজক টিস্যু বা ল্যাটেরাল মেরিস্টেম, এটা সম্পর্কে আগেই ক্লিয়ার আছে তোমার, আশা করি। এটা এক ধরনের সেকেন্ডারি ভাজক টিস্যু, যেহেতু এরাও ব্যাস বৃদ্ধিতে হেল্প করে থাকে। আর উদাহরণ হচ্ছে কি, কর্ক ক্যাম্বিয়াম, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, যেটা আমরা আগেই জানি। সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ যেটা, পার্শ্বীয় ভাজক টিস্যুর উদাহরণও সেইটাই। আচ্ছা, এখান থেকে শীর্ষক, নিবেশিত এবং পার্শ্বীয় ভাজক টিস্যুর যে উদাহরণটা দেওয়া হয়েছে, এখান থেকে তোমাকে দুটা জিনিস একটু লক্ষ্য করতে হবে। দেখো, শীর্ষক ভাজক টিস্যু কীরকম হয়, গোল আকার। নিবেশিত ভাজক টিস্যু হয় লম্বাটে। পার্শ্বীয় ভাজক টিস্যু হয় হচ্ছে আয়তক্ষেত্রাকার। এখন তোমাকে একটু একটা চিত্র কল্পনা করতে হবে। দেখো, এইটা যদি একটা গাছ হয়, এই গাছটা মনে করো ওপরের দিকে বৃদ্ধি পাইতে যাচ্ছে, সেক্ষেত্রে ওপরের দিকে বৃদ্ধির ক্ষেত্রে হেল্প করবে কে? শীর্ষক ভাজক টিস্যু হেল্প করবে, তাই না? তো শীর্ষক ভাজক টিস্যু যদি এমন হয় যে শীর্ষক ভাজক টিস্যু আয়তক্ষেত্রাকার, আয়তক্ষেত্র কীরকম, এইটা একটা আয়তক্ষেত্র। এমন যদি হয় যে শীর্ষক ভাজক টিস্যু এরকম আয়তক্ষেত্রের মতো আকার, হ্যাঁ, তো সেক্ষেত্রে কি হবে, শীর্ষক ভাজক টিস্যু এরকম এরকম উঠে যাবে, এরকম উঠে যাবে, কিন্তু সেই ক্ষেত্রে তার আশেপাশের অঞ্চলটা তো ঠিক মতন ফুলফিল হচ্ছে না। যদি আয়তক্ষেত্রের মতো হয়, তো দেখা যাবে যে এক পাশ ফুলফিল হবে, এক পাশ বাদ থাকবে এরকম। কিন্তু টোটাল সব পাশে যদি ফুলফিল করতে চাই, বলো তো কোন আকারটা বেশি সুইচেবল হয় বলো তো? এরকম যদি হয়, দেখো তো, দেখো তো, যদি এরকম হয় যে
এরকম একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা এরকম গোলাকার কিছু যদি মনে করো চুড়ি কল্পনা করতে পারো, হাতের যে চুড়ি, এটা কল্পনা করতে পারো, একটার পর একটা যদি সাজাও তাহলে একটা গাছ যেরকম উপর দিকে বৃদ্ধি পায়, ঠিক সেইভাবেই কিন্তু একটার পর একটা চুড়ি যদি তুমি সাজাও তাহলে কিন্তু হাতের ওই যে চুড়ি যদি একটার পর একটা সাজাও তাহলে এটা ওপরের দিকে বৃদ্ধি পায় এবং এর কিন্তু প্রত্যেক পাশে ঠিকভাবেই বিকশিত হয়, তাই না? কোনো পাশে কি খালি থাকে? কোনো পাশ খালি থাকে না, সব পাশই ঠিকভাবে সমবন্টন হয়। সো শীর্ষক ভাজক টিস্যুর বৃদ্ধিকালেও ঠিক এই ঘটনাটাই ঘটে। শীর্ষক ভাজক টিস্যু এরকম গোলাকার হয় ঠিক এই কারণেই, সমবন্টনের কারণে। হ্যাঁ, আচ্ছা। আর নিবেশিত ভাজক টিস্যু কীরকম হয়, যে এইটা হয় যদি দুইটা স্থায়ী টিস্যু, এইটা যদি হয় দুইটা স্থায়ী টিস্যু, তাহলে দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে যে টিস্যুটা অবস্থান করে ওইটা হচ্ছে নিবেশিত বা ইন্টারক্যালারি ভাজক টিস্যু। সো এইটা কীরকম হয়, এটা হয় কিছুটা লম্বাটে মতো, নিবেশিত ভাজক টিস্যু কিছুটা লম্বাটে আকৃতির হয়ে থাকে। আর পার্শ্বীয় ভাজক টিস্যু মানে ধরো যে এটা একটা গাছ, তো পার্শ্বীয় ভাজক টিস্যু অর্থাৎ তার পার্শ্বের দিকে বিভাজিত হওয়া লাগবে, তার যে ব্যাসটা, এই ব্যাস বাড়াইতে হবে। সেক্ষেত্রে কি হয়, ব্যাস বাড়ানোর ক্ষেত্রে হেল্প করে কোনটা, এই আয়তক্ষেত্রাকার পার্শ্বীয় ভাজক টিস্যু। তো ব্যাস যখন বৃদ্ধি পায়, এইটা বলতো কোন ধরনের বিভাজন উদ্ভিদের? এটা কি প্রাইমারি বা মুখ্য বিভাজন? না, কিন্তু এটা হচ্ছে এক ধরনের গৌণ বিভাজন। এই যে গৌণ বৃদ্ধি, এটা এক ধরনের গৌণ বৃদ্ধি। তো গৌণ বৃদ্ধির ক্ষেত্রে হেল্প করে কে? পার্শ্বীয় ভাজক টিস্যু, ঠিক আছে? গৌণ বৃদ্ধির ক্ষেত্রে পার্শ্বীয় ভাজক টিস্যু হেল্প করে থাকে। আর নিবেশিত ভাজক টিস্যু কী করে? এটা প্রাথমিক বৃদ্ধির জন্য, তারপর শীর্ষক ভাজক টিস্যু কিন্তু প্রাথমিক বৃদ্ধির জন্য হেল্প করে থাকে। ওকে, আশা করি এটা ক্লিয়ার। এখন আসি কোষ বিভাজন অনুসারেও তিনটা ভাগে বিভক্ত। মাস ভাজক টিস্যু, যেটা সব তলে বিভাজিত হয়। মাস, মাস শব্দের অর্থ কি জানো? এই মাস শব্দের অর্থ হচ্ছে ঘন, ঘন অর্থাৎ একদম টোটালি আমদনতা। ঘন বলতে বোঝায় যায় সব তলে। মাস, মাস ভাজক টিস্যু হচ্ছে যে টিস্যুর বিভাজন সব তলে হয় সেটা হচ্ছে মাস ভাজক টিস্যুর, সেটা হচ্ছে মাস মেরিস্টেম। প্লেট ভাজক টিস্যু, এটা হচ্ছে দুই তলে যদি বিভাজিত হয় তাহলে। আর রিব ভাজক টিস্যু, এই রিব কথাটা আসছে কোথা থেকে জানো? এই রিব কথাটা আসছে আমাদের বুকের পাঁজরের থেকে, এই কথাটা আসছে। হুম, রিব কথাটা আসছে আমাদের বুকের যে রিব, রিব বন, বুকের পাঁজর, সেইখান থেকে আসছে। এটা বুকের পাঁজরের মতো একটি তলে বিভাজিত হয়, একটি তলে বিভাজিত হয়, এই জন্য নাম দেওয়া হয়েছে রিব মেরিস্টেম। ওকে, এখন উদাহরণগুলো খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে আমরা একটু উদাহরণগুলো দেখবো, এই জন্য আমরা এগুলা ক্লিয়ার করে দেই। দাগগুলা বুঝতে পারতেছো, খুবই ছোট স্ক্রিন, মোবাইলের স্ক্রিনে ক্লাস নেওয়া কিন্তু খুব ইজি না, অনেক ধৈর্যও লাগে। বাট আমি চেষ্টা করি কনসেপ্টটা ঠিকঠাক দেওয়ার। আর দাগানো বইয়ের ক্লাস যেহেতু, আশা করতেছি তোমরা দেখতেই পারতেছো ঠিকঠাক। চেষ্টা করতেছি 720 কোয়ালিটিতে, 720 পিক্সেল কোয়ালিটিতে দেওয়ার, দেখা যাক। আচ্ছা, তো উদাহরণগুলো একটু দেখি। মাছ ভাজক টিস্যু, মাছ মানে কি? ঘন, রাইট? আগে বলছি। সো ঘন হারে বিভাজিত হবে, একদম টোটালি সব তলে বিভাজিত হবে। কোন ক্ষেত্রে? বর্ধনশীল ভ্রূণের ক্ষেত্রে, তাই না? বর্ধনশীল ভ্রূণের ক্ষেত্রে কি এক তলে বিভাজিত হইলে হবে? দুই তলে বিভাজিত হইলে হবে? হবে না। ওর একদম টোটালি ঘন হারে বিভাজিত হওয়া লাগবে বর্ধনশীল ভ্রূণের ক্ষেত্রে, তাই না? একদম তার পরিস্ফুটনটা একদম বাড়ন্ত একটা অবস্থা ভ্রূণের। ওই সময় কি এক তলে দুই তলে বিভাজিত হইলে হবে? হবে না। ওই সময় তিন তলে বিভাজিত হওয়া লাগবে, সব তলে বিভাজিত হওয়া লাগবে। হ্যাঁ, একদম সব তলে বিভাজিত হওয়া লাগবে সেক্ষেত্রে। হুম, তারপর রেণুথলি, এন্ডোস্পার্ম অর্থাৎ শস্য টিস্যু যেটা, এগুলার ক্ষেত্রেও কিন্তু, তারপর মজ্জা, কর্টেক্স, এগুলার ক্ষেত্রেও কিন্তু সব তলে বিভাজিত হইতে হবে। মাস মেরিস্টেম, এগুলার ক্ষেত্রে সব তলে বিভাজিত হইতে হবে। তাহলে কি কি? বর্ধনশীল ভ্রূণ, রেণুথলি, এন্ডোস্পার্ম অর্থাৎ শস্য টিস্যু, তারপর হচ্ছে মজ্জা, কর্টেক্স, এগুলা মাস ভাজক টিস্যুর উদাহরণ। ওকে,
আচ্ছা, প্লেট ভাজক টিস্যুর যে উদাহরণটা, প্লেট ভাজক টিস্যুর উদাহরণটা বিভিন্নভাবে মনে রাখা যায়, তবে আমার কাছে যেটা সহজ মনে হয়, একদম ভিজুয়ালাইজ হয়ে আমি যদি একটা খাবারের প্লেট কল্পনা করি তাহলে ভালো হয়। খাবারের প্লেট কীরকম হয়? এই এরকম। খাবারের প্লেটে আমরা কি করি? খাই। তো তুমি গল্প শুনে দেখবা, প্রাচীনকালে, মানে বেশি আগে না, যুদ্ধের পরেই, মানে আগে বাংলাদেশ যখন বেশ গরিব দেশ ছিল, এত উন্নতির ছোঁয়া যখন লাগেনি, তখন কি হইতো জানো? বিভিন্ন অনুষ্ঠানে কলার পাতাতে ভাত খাইতে দেওয়া হইতো। কলার পাতার উপর ভাত খেতে দেওয়া হইতো। তো আমি এই ইতিহাসটা জানি। সো এই প্লেট ভাজক টিস্যুর উদাহরণ যখনই আমি পড়ি তখনই আমার এই ইতিহাসটা মাথায় আসে, যে কলার পাতার উপর ভাত খেতে দেওয়া হইতো সেই সময়ে। সেটা হচ্ছে প্লেটের একটা বিকল্প রূপে ব্যবহার করা হইতো। তো আমার এইভাবে মনে থাকে যে প্লেট ভাজক টিস্যু হচ্ছে পাতা। পাতা প্লেট ভাজক টিস্যুর উদাহরণ। আর বর্ধিষ্ণু বহিত্বক, ত্বকটাও কীরকম হয়? একদম সমান, এভাবে সমান্তরাল। তুমি তোমার ত্বকের উপর চিন্তা করো, ত্বকের উপর এই ত্বকটাও কাইন্ড অফ পাতা প্লেটের মতো চিন্তা করতে পারো। তো বর্ধিষ্ণু বহিত্বক কিন্তু প্লেট প্লেট ভাজক টিস্যুর উদাহরণ। ওকে। রিব ভাজক টিস্যু মানে কি এক তলে বিভাজিত হবে, মানে মনে করো যে যেটা ওপরের দিকে যাচ্ছে তো যাচ্ছেই এক তলে, যেটা নিচে যাচ্ছে নিচে যাচ্ছেই এক তলে বিভাজিত হবে এটা। হ্যাঁ, সেটা হচ্ছে রিব ভাজক টিস্যুর উদাহরণ। যেমন আমরা যদি চিন্তা করি মূলের কথা, বর্ধিষ্ণু মূল, তো এইটা মনে করো গাছের মূল। তো মূল এই যে বিভাজিত হইতে হইতে একদম এক তলে বিভাজিত হয়েছে, এইভাবে মনে রাখতে পারো। হ্যাঁ, বর্ধিষ্ণু মূলটা এইভাবে এইভাবে একতলে বিভাজিত হয়। তারপর কাণ্ডের মজ্জারশ্মি। মজ্জারশ্মি কীরকম হয়? মজ্জারশ্মি হচ্ছে এক ধরনের সংযোগকারী রূপে ক্রিয়া করে। মজ্জা স্তরের সাথে অন্যান্য অংশের সংযোগকারী রূপে হচ্ছে এই মজ্জারশ্মি হেল্প করে থাকে। তো তুমি যদি চিন্তা করো একটা লাইট মেরে দিছো, রশ্মিটাকে লাইট হিসেবে চিন্তা করো, লাইটটা একদম সরল পথে যাচ্ছে একতলে, তাই না? সো মজ্জারশ্মি হচ্ছে এই রিব ভাজক টিস্যুর উদাহরণ। এগুলো আরও বিস্তারিতভাবে বলা যায়, আর একটু বেশি এক্সটেন্ডেড ভাবে যদি বলা হয় তাহলে আরও ইজি করা যায়। তবে মানে আরও অত যদি বক বক করি তাহলে তুমি নিজেই এটা দেখতে চাইবা না, বলবা যে টিস্যু ও টিস্যুতন্ত্র চ্যাপ্টারে আপনি 4-5 ঘন্টা সময় ব্যয় করতেছেন, এটার উপর 3 ঘন্টা সময় কেন? এজন্য আমি চেষ্টা করতেছি যতটুকু কম কথা বলে বোঝানো যায়। হ্যাঁ, এটা যদি একাডেমিক ক্লাস হইতো তাহলে আরও এটা আলোচনা করা যাইতো, এই যে কনসেপ্টগুলো দেওয়া যাইতো এর পেছনে, কিন্তু এখন কনসেপ্ট দেওয়ার সময় নাই, এখন কনসেপ্ট নেওয়ারও সময় নাই তোমার, আমার কনসেপ্ট দেওয়ারও সময় নাই। কারণ আমি যদি সময় দিতে চাই তাহলে তুমি আমাকে ছুড়ে মারবা, বলবা যে আমার এই ক্লাস লাগবে না। আচ্ছা, কাজ অনুসারে 3টা ভাগে বিভক্ত করা যায় সেমভাবে। প্রোটোডাম, যেটা হচ্ছে ত্বক গঠন করে, ওইগুলা হচ্ছে প্রোটোডাম। এই যে ত্বক সৃষ্টি করে, ত্বক সৃষ্টিকারী যে টিস্যুগুলা ওইগুলা হচ্ছে প্রোটোডাম। যেমন মূল, কাণ্ড, শাখা প্রশাখার ত্বক সৃষ্টিকারী হলো প্রোটোডামের কাজ। আচ্ছা, প্রোক্যাম্বিয়াম। প্রোক্যাম্বিয়াম, এই ক্যাম্বিয়াম থেকেই বুঝতে পারতেছো, ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম থাকে কোথায় জানো? জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে হচ্ছে ক্যাম্বিয়াম থাকে। তো জাইলেম ফ্লোয়েম হচ্ছে ভাস্কুলার বান্ডলে থাকে এই যে ক্যাম্বিয়াম, জাইলেম, ফ্লোয়েম। ওকে, প্রোক্যাম্বিয়াম থেকে কি আসে? জাইলেম, ফ্লোয়েম এবং ক্যাম্বিয়াম। ওকে। আচ্ছা, তো পরিবহন টিস্যু সৃষ্টি করাই হচ্ছে প্রোক্যাম্বিয়ামের মূল কাজ। আশা করি বুঝতে পারছো। গ্রাউন্ড মেরিস্টেম। গ্রাউন্ড মেরিস্টেম মানে কি? উদ্ভিদের যে গ্রাউন্ড টিস্যু, অর্থাৎ একদম ভিত্তি টিস্যুটা, হ্যাঁ, উদ্ভিদের ভিত্তি টিস্যু গঠনকারী যে টিস্যুগুলা, ভিত্তি গঠনকারী যে টিস্যুগুলা, ওইগুলা হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম। যেমন মজ্জা, মজ্জারশ্মি, কর্টেক্স, এইগুলো একদম ভিত্তি বা বেইজ গঠন করে দিচ্ছে। তো গ্রাউন্ড মেরিস্টেমের অংশ কোনগুলা? গ্রাউন্ড মেরিস্টেমের কাজ কি? গ্রাউন্ড মেরিস্টেম হচ্ছে কর্টেক্স, মজ্জা এবং মজ্জারশ্মি সৃষ্টিতে হেল্প করে থাকে। ওকে, তো এখান থেকে একটা লুক দিতে পারো, এখানে প্রকারভেদ দেখানো হয়েছে। তো এখান থেকে একটা বার দেখে নিও, তাহলে তোমার একটা রিভিশন হয়ে যাবে। তো এখন আমরা স্থায়ী টিস্যুতে চলে যাই। স্থায়ী টিস্যুর কাজগুলা একদম সিম্পল, যে তুমি যদি ভাজক টিস্যুর কাজগুলা জেনে থাকো তাহলে স্থায়ী টিস্যুর কাজ তোমার আলাদা করে আর প্যারা নেওয়া লাগবে না, ইজি, একদম বিপরীত। দেখো,
ভাজক টিস্যুর কোষগুলা কীরকম হয়? সাধারণত বিভাজন হইতো, এরা বিভাজনে অক্ষম। আমি তুমি দেখো জাস্ট উল্টা, পুরাই উল্টা। সাইটোপ্লাজম স্বাভাবিকের চেয়ে কম থাকে, আর অন্যদিকে ভাজক টিস্যুর ক্ষেত্রে কী হয়? সাইটোপ্লাজম বেশি ঘন থাকে, তাই না? কোষ প্রাচীর অপেক্ষাকৃত স্থূল, স্থূল মানে কি? মোটা, এই যে বেশ পুরু হয়। অন্যদিকে আমরা দেখছিলাম ওইখানে কী ছিল? পাতলা ছিল, তাই না? ওইখানে যে সেলুলোজের যে লেয়ারটা, ওইটা খুবই পাতলা ছিল। নিউক্লিয়াস স্বাভাবিকের চেয়ে ছোট এবং কোষের এক পাশে অবস্থান করে। নিউক্লিয়াস স্বাভাবিকের চেয়ে ছোট এবং কোষের এক পাশে অবস্থান করে। হ্যাঁ, আচ্ছা। আমরা ওইটার ক্ষেত্রে কি দেখছিলাম, মানে ভাজক টিস্যুর ক্ষেত্রে কি হয়? নিউক্লিয়াসটা বেশ বড় হয়, কিন্তু এইখানে নিউক্লিয়াস ছোট হয়। ওকে, কোষগুলোর মধ্যে আন্তঃকোষীয় ফাঁক থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, কিন্তু ভাজক টিস্যুর ক্ষেত্রে একদম শর্টকাট কথা, একদম স্ট্রেইট কাট যে ব্যাপারটা হচ্ছে, ওইখানে কোনো আন্তঃকোষীয় ফাঁক নাই, কোনো গহ্বর নাই, কোনো সঞ্চিত খাদ্য, কোনো রেশন বর্জ্য এগুলো থাকে না কিচ্ছু। রেশন বর্জ্য বলতেছি, আরে সরি, সঞ্চিত খাদ্য, কোনো বর্জ্য পদার্থ এগুলো থাকে না। রেচন কথাটা এখানে প্রযোজ্য না। টিস্যুতে দু রকম কোষ থাকে, জীবিত এবং মৃত। হ্যাঁ, স্থায়ী টিস্যুতেও কিন্তু দুই ধরনের কোষ থাকে, জীবিত কোষ, মৃত কোষ, দুই ধরনের কোষ থাকতে পারে। কিন্তু আমরা ভাজক টিস্যুর ক্ষেত্রে কিন্তু মৃত কথাটা আমরা দেখি নাই। মৃত মৃত জিনিস থাকতেই পারে না। জীবিত জিনিস থাকতে পারে, ঠিক আছে, জীবিত কোষ থাকতেই পারে, কিন্তু মৃত কোষ কিন্তু ভাজক টিস্যুর ক্ষেত্রে অসম্ভব। মৃত কোষগুলা প্রোটোপ্লাজম বিহীন, হ্যাঁ অবশ্যই। কোষ গহ্বর অপেক্ষাকৃত বড়, আর অন্যদিকে আমরা দেখছিলাম ভাজক টিস্যুর ক্ষেত্রে কিন্তু কোনো গহ্বরই থাকে না। কোষ প্রাচীর নানা নকশা দেখা যায়, কোষ প্রাচীরে নানা নকশা দেখা যায়, এটা একটু আলাদাভাবে মনে রেখো। কোষ প্রাচীরে নানা নকশা দেখা যায় কাদের ক্ষেত্রে? স্থায়ী টিস্যুর ক্ষেত্রে। স্থায়ী টিস্যুর ক্ষেত্রে কোষ প্রাচীরের নানা ধরনের নকশা দেখা যায়। হুম, যেমন এটা একটা গল্পের মাধ্যমে মনে রাখা যায়, আমি এটা যেভাবে মনে রাখি, মনে থাকে যেভাবে, সেটা হচ্ছে মানুষের এই যে নকশা। একটা কবিতা আছে না, যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। এইটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে মানুষ যখন দুঃখ দুর্দশায় থাকে, তখন তার মূল যে পয়েন্টটা, তার মূল যে চাহিদাটা, সেটা হয় তার ক্ষুধা মেটানো। তখন সে আশেপাশে যাই দেখে, আশেপাশে যে জিনিসই দেখে, সেইটার মধ্যেই সে তার আহারের সন্ধান করতে থাকে। হ্যাঁ, কিন্তু যখন মানুষের মনে সুখ থাকে, অর্থাৎ সব কিছু ঠিকঠাক থাকে, যে খাবারের কোনো কষ্ট নাই, কোনো ধরনের চাহিদা পূরণ করতে তার অভাব হচ্ছে না, সেক্ষেত্রে সে কিন্তু বাড়তি 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 কাজগুলা করবে। যেমন সে একটু বিলাসিতা করার চেষ্টা করবে, কিন্তু যখন সে তার মূল যে চাহিদাগুলা, প্রাথমিক চাহিদাগুলাই যখন পূরণ হচ্ছে না, খাবারের কষ্ট যখন, তখন বিলাসিতা করার তো তার টাইম নাই। এজন্য যেগুলা স্থায়ী টিস্যু, একদম স্থায়িত্ব পাইছে, ওরা একটা মোটামুটি ভালো অবস্থানে আছে, ওদের আর বিভাজন হওয়ার মতো কোনো ঝামেলা নাই। তো ওরাই ওই সময় কী করে? বিভিন্ন ধরনের নকশা করে। হ্যাঁ, ওরা বিভিন্ন ধরনের নকশা করে, মনে প্রচুর রং তো। তো বেশ একটা বড় গল্প বলে ফেললাম, এর মধ্যে মনে হয় সাহিত্যের একটু রহস্য দেওয়ার চেষ্টা করেছি আমি। সুনির্দিষ্ট আকার প্রাপ্ত হয়, যেহেতু স্থায়ী টিস্যু, সুনির্দিষ্ট একটা আকার প্রাপ্ত হয় অবভিয়াসলি। আচ্ছা, তো স্থায়ী টিস্যুর প্রকারভেদ একটু দেখে নেওয়া যাক। সরল টিস্যু, যৌগিক বা জটিল টিস্যু, ক্ষরণকারী বা নিচস্রাবী টিস্যু। আচ্ছা, তো সরল টিস্যুর মধ্যে কে কে আছে? প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা সরল টিস্যুর অন্তর্ভুক্ত। জটিল টিস্যু হচ্ছে জাইলেম, ফ্লোয়েম, এগুলো হচ্ছে জটিল টিস্যুর অন্তর্ভুক্ত। ক্ষরণকারী, তরুক্ষীয় টিস্যু, গ্রন্থি টিস্যু। তো তুমি বেশিভাবে ভালোভাবে মনে রাখবা এই দুইটা, সরল টিস্যু আর হচ্ছে জটিল টিস্যুর উদাহরণগুলা। সরল টিস্যু এবং জটিল টিস্যু কারা কারা, এটা মনে রাখবা। এমসিকিউতে এইভাবে দিয়ে দিতে পারে যে সরল টিস্যু উদাহরণ নাই কোনটি, এরকম। আচ্ছা, তো প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা হচ্ছে সরল টিস্যু, জটিল টিস্যু হচ্ছে জাইলেম, ফ্লোয়েম। ওকে, দ্যাটস ইট। এখানে ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর মধ্যে পার্থক্য দেখানো হয়েছে, একটা বার রিডিং দিয়ে নিবা, তাহলে তোমার এতক্ষণ যাবৎ যে বকবক করলাম, তুমি যে বকবক শুনলা, এটা ভালো রিভিশন হয়ে যাবে আর কি। হ্যাঁ, আচ্ছা, এখানে সরল টিস্যু এবং জটিল টিস্যুর মধ্যে পার্থক্য দেখানো হয়েছে। এখান থেকে জাস্ট এইটা দেখলেই হয় যে সরল টিস্যুর ক্ষেত্রে কোষগুলার প্রকৃতি হয় সমসত্ব প্রকৃতির। সরল টিস্যুর ক্ষেত্রে টিস্যু সমসত্ব প্রকৃতির হয় কোষগুলা,
আর জটিল টিস্যুর ক্ষেত্রে অসমসত্ব প্রকৃতির হয়ে থাকে। তো এটা ক্লিয়ার যে সরল টিস্যু যদি হয় তাহলে সমসত্ব প্রকৃতির কোষ থাকবে, সেখানে টিস্যুর প্রকৃতি সমসত্ব, আর জটিল টিস্যু হইলে সেটা অসমসত্ব প্রকৃতির হবে। ওকে, আচ্ছা। টিস্যুতন্ত্র, বিজ্ঞানী স্যাক্স খুব সুন্দর একটা কাজ করছে। তিনি সমগ্র টিস্যুতন্ত্রকে 3টা অঞ্চলে ভাগ করছে বা 3টা ভাগে ভাগ করছে। সেগুলা কি? এপিডার্মাল টিস্যুতন্ত্র, গ্রাউন্ড টিস্যুতন্ত্র, ভাস্কুলার টিস্যুতন্ত্র। ওকে, তো এইটার বিভাজন আশা করি তোমাদের একাডেমিকে পড়া আছে, এই জন্য এখনই পড়াই দেই। না হলে একাডেমিক হইলে আমি যে কাজটা করতাম, আগে এই ফ্লো চার্টে আমি হাত দিতাম না, আগে অন্যগুলা ক্লিয়ার করে এসে একটা সুন্দর ধারণা নিয়ে এসে তারপর ফ্লো চার্ট পড়াইতাম। এখানে যে ফ্লো চার্টটা দেওয়া আছে তাহলে একটা আবার রিভিশন হয়ে যেত সুন্দর করে। এইটাই হচ্ছে পড়ার নিয়ম। মূল নিয়ম হচ্ছে এটা। তো তুমি কোনো ধারণা নাই, তুমি জানো না যে ভাই এপিডার্মাল উপবৃদ্ধি কি, তুমি জানো না এপিডার্মাল রন্ধ্র কি, তুমি জানো না যে ভাস্কুলার টিস্যুতন্ত্রে সংযুক্ত অরীয় কেন্দ্রিক এগুলা ব্যাপারটা কি, শুধু তুমি এখান থেকে একদম শুরুতেই পড়লা, সেক্ষেত্রে তোমার মাথায় ঢুকবে না। তোমাকে আগে একটু বুঝে আসতে হবে যে সংযুক্ত প্রকৃতি, অরীয় প্রকৃতি, কেন্দ্রিক প্রকৃতি কীরকম হয়, এগুলা সম্পর্কে একটু ধারণা নিয়ে আসতে হবে। তারপর ফ্লো চার্ট পড়বা, তাহলে তখন তোমার এটার একটাবার সুন্দর রিভিশন হয়ে যাবে। তো যেহেতু এটা একটা অ্যাডমিশন টার্গেটেড ক্লাস, আর আশা করতেছি যে এটা এমসিকিউ এর রিভিশনের জন্য, তাই না, দাগানো বইয়ের ক্লাস, আশা করি সবাই আগে থেকে একটা বেসিক ধারণা নিয়েই পড়বা। এজন্য আমি এটা আগে থেকে পড়াই দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, না হয় থাক, অনেকের বেসিকে ঘাটতি থাকতে পারে, তাদের কথা চিন্তা করে এটা এখন নাই পড়াই, এটা আরেকবার আসবো। হ্যাঁ, বিস্তারিত আলোচনা করার পর এখানে আরেকটা বার আসবো। ওকে, এখানে আবার ব্যাক করবো ইনশাল্লাহ। এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র, যে টিস্যুতন্ত্র উদ্ভিদঙ্গের বহিরাবরণ গঠন করে। তুমি জানো যে ডার্ম, ডার্ম মানে কি? ডার্ম দ্বারা অলওয়েজ ইন্ডিকেট করা হয় ত্বককে। ডার্ম বলতে বোঝায় ত্বক। হ্যাঁ, ডার্ম বলতে অলওয়েজ ত্বক বোঝায়। আর এপি, এপি মানে হচ্ছে বহির বোঝায়, মানে বাইরের দিকে। হ্যাঁ, বহিরাবরণ। তো এপিডার্মাল মানে কি? আরে জীবনটা বেদনা। তো এপিডার্মাল মানে কি? বহিরাবরণ। এপিডার্মাল মানে বাইরের যে ত্বক। তো উদ্ভিদ দেহের যে ত্বক গঠনকারী বাইরের ত্বক তো বাইরেই থাকে, তাই না? তো এই উদ্ভিদ দেহের যে বাইরের ত্বকটা গঠন করে, ত্বকটা গঠনকারী যে টিস্যুতন্ত্র, সেটাই হচ্ছে এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র। ওকে, আচ্ছা। কাণ্ড ও পাতার ত্বক বা বহিরাবরণকে বলা হয়ে থাকে এপিডার্মিস। মূলের বহিরাবরণকে বলা হয় এপিব্লেমা। এপিব্লেমা খুবই গুরুত্বপূর্ণ। মূলের বহিরাবরণকে কি বলা হবে? এপিব্লেমা। আর কাণ্ড এবং পাতার বহিরাবরণ হচ্ছে এপিডার্মিস। ওকে, প্রাথমিক শীর্ষক ভাজক টিস্যু হতে এপিডার্মাল টিস্যুর উৎপত্তি। এপিডার্মাল টিস্যুর উৎপত্তি কোথা থেকে? প্রাথমিক শীর্ষক ভাজক টিস্যু হতে, তাই না? তো ওইটা কি? ডার্ম মানে ত্বক। ত্বকের ক্ষেত্রে যে টিস্যুটা কাজ করবে, যে ধরনের ভাজক টিস্যু, সেটা হচ্ছে প্রাথমিক শীর্ষক ভাজক টিস্যু। প্রাথমিক শীর্ষক ভাজক টিস্যু। ওকে, আচ্ছা। এপিডার্মিস বা ত্বক, এখন এটা সম্পর্কে একটু বিস্তারিত বলছে যে উদ্ভিদের বাইরের স্তরকে বলা হয় এপিডার্মিস বা ত্বক। এটি সাধারণত একসারি প্যারেনকাইমা কোষ নিয়ে গঠিত হয়। আর এখান থেকে গুরুত্বপূর্ণ জিনিস এটা, যে এক সারি, তো এখানে বলা হয়েছে যে কি, প্যারেনকাইমা কোষের সারি সাধারণত এক সারি হয়ে থাকে। হ্যাঁ, এপিডার্মিস বা ত্বক গঠনের ক্ষেত্রে প্যারেনকাইমা কোষের যে সারি, সেটা সাধারণত এক সারি হয়। তবে ব্যতিক্রম দেখা যায় যে বট, অশ্বত্থ, পাকুড়, বট, অশ্বত্থ, পাকুড় এদের ক্ষেত্রে দেখা যায় একাধিক সারি। বট, অশ্বত্থ, পাকুড়ের ক্ষেত্রে একাধিক সারি দেখা যায়। আর করবি গাছের ক্ষেত্রে, করবি গাছের ক্ষেত্রে 3 সারি দেখা যায়। করবি গাছের ক্ষেত্রে দেখা যায় 3 সারি। ওকে, বট, অশ্বত্থ, পাকুড়ে 2 সারি, আর করবি গাছের ক্ষেত্রে 3 সারি দেখা যায়। আচ্ছা, রক্ষী কোষ ব্যতীত অন্য কোনো কোষে ক্লোরোপ্লাস্ট থাকে না, এটা আমরা জানি। এটা আমরা ক্লাস 6 থেকে হয়তো জানো অনেকে, যারা মনোযোগ দিয়ে পড়ছো। রক্ষী কোষ ব্যতীত অন্য কোনো কোষে ক্লোরোপ্লাস্ট থাকে না। আচ্ছা, আচ্ছা। কিউটিকল মূলের ত্বকে অনুপস্থিত কিন্তু কাণ্ড ও পাতায় বিদ্যমান।
সাইকাস, পাইনাস এবং ঘাস জাতীয় কিছু উদ্ভিদের ত্বকে লিগনিন জমা হতে দেখা যায়। ফুলের পাপড়ি এবং ফল ত্বকে অ্যান্থোসায়ানিন নামক রঞ্জক থাকে। সরিষা গোত্রীয় উদ্ভিদের পত্রত্বকে মাইরোসিন এনজাইম নিঃসরণকারী মাইরোসিন কোষ থাকে। তো এই যে প্লটটা, এই অংশটুকু খুবই খুবই গুরুত্বপূর্ণ, এই অংশটুকু খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো প্রথমেই আসি কিউটিকলের যে ব্যাপারটা, কেন মূলের ত্বকে কিউটিকল অনুপস্থিত থাকে। কিউটিকল হচ্ছে এক ধরনের আবরণ রূপে কাজ করে। কিউটিকল কিরকম কাজ করে, আবরণের মতো কাইন্ড অফ। সো মূলে যদি এই পুরো আবরণটা থাকে কিউটিকলের, তাহলে মূলের যে মেন কাজটা, অর্থাৎ পানি এবং খনিজ লবণ শোষণ করা, এইটা কি সম্ভব হবে তুমি বলো? কিউটিকলের মতো একটা পুরু স্তর যদি ওইখানে থাকে, তাহলে তো মূলের এই কাজগুলা ব্যাহত হবে, তাই না? এ কারণেই কিন্তু মূলে কিউটিকল থাকে না, কিন্তু কাণ্ড এবং পাতায় কিউটিকল উপস্থিত থাকে। ওকে, এখন সাইকাস, পাইনাস এবং ঘাস জাতীয় উদ্ভিদের পাতায় লিগনিন জমা হওয়ার যে ব্যাপারটা, লিগনিনও কিন্তু এরকম মোমের মতো একটা স্তর। তো এই যে সাইকাস, পাইনাস এবং ঘাস জাতীয় উদ্ভিদ, এদের ক্ষেত্রে এই লিগনিন জমা হইতে দেখা যায়। ওকে, এটা সিপিজি দিয়ে মনে রাখে অনেকে, সিপিজি, সাইকাস, পাইনাস, গ্রাস। আচ্ছা, সরিষা গোত্রের উদ্ভিদের ক্ষেত্রে মাইরোসিন থাকার যে ব্যাপারটা, মাইরোসিন নিঃসরণকারী মাইরোসিন কোষ থাকে কাদের ক্ষেত্রে? সরিষা গোত্রীয় উদ্ভিদের ক্ষেত্রে। হ্যাঁ, সরিষা গোত্রীয় উদ্ভিদের ক্ষেত্রে মাইরোসিন এনজাইম নিঃসরণকারী মাইরোসিন কোষ থাকে। গম, ভুট্টা, আখ ইত্যাদি উদ্ভিদের ক্ষেত্রে বুলিফর্ম কোষ থাকে। সো এই প্লটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি আরেকটা একটু র্যাপিড রিভিউ করি, বলো লিগনিন জমা হয় কাদের ক্ষেত্রে? ওই যে সিপিজি এর ক্ষেত্রে, অর্থাৎ সাইকাস, পাইনাস এবং ঘাস গোত্রীয়দের ক্ষেত্রে লিগনিন জমা হইতে দেখা যায়। মূলে কিউটিকল থাকে না, কাণ্ড এবং পাতায় কিউটিকল থাকে, তাই না? আরেকটা হচ্ছে কি, সরিষা গোত্র উদ্ভিদের ক্ষেত্রে মাইরোসিন নিঃসরণকারী মাইরোসিন কোষ থাকে। ওকে, এবং লাস্টে যেটা জানলাম আমরা, সেটা হচ্ছে বুলিফর্ম কোষ থাকার যে ব্যাপারটা। বুলিফর্ম কোষ কাদের ক্ষেত্রে থাকে? আখ, ভুট্টা, এবং গমের ক্ষেত্রে। গম, ভুট্টা, আখের ক্ষেত্রে বুলিফর্ম কোষ থাকে। এইখান থেকে আরেকটা কোশ্চেন হয়, এই সরিষা গোত্র উদ্ভিদকে যেন কি বলা হয়? ক্রুসিফেরি গোত্র বলা হয় এটাকে। তো ক্রুসিফেরিদের ক্ষেত্রে কিন্তু দুইটা ধরনের কোশ্চেন আসে, এটা আদিবুর স্যারের বইয়ে সম্ভবত এরকম দেওয়া আছে যে ক্রুসিফেরির ক্ষেত্রে মাইরোসিন কোষ থাকে, আর এই যে বুলিফর্ম কোষ থাকার যে ব্যাপারটা, এইটা দেখা যায় পয়েসির ক্ষেত্রে। তো মনে রাখবা যে ক্রুসিফেরির ক্ষেত্রে, এটা একটা এক্সট্রা ইনফো, ক্রুসিফেরির ক্ষেত্রে দেখা যায় মাইরোসিন কোষ, আর পয়েসির ক্ষেত্রে দেখা যায় বুলিফর্ম কোষ। ওকে, ত্বকের কাজ, এখান থেকে প্রথম কথা ত্বকের যে মেইন কাজটা তুমি জানো যে রক্ষা করার যে ব্যাপারগুলা, রক্ষা করা। এই যে দেখো, এই যে আঘাত থেকে রক্ষা করা, অপচয় বন্ধ করা, রক্ষা করা। তো রক্ষা করাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ত্বকের কাজ। তবে একটু আলাদাভাবে গুরুত্ব দিয়ে যে জিনিসটা দেখতে হবে তোমাকে, সেটা একটু দেখো। এই যে বুলিফর্ম কোষ যেটা দেখলাম পয়েসির ক্ষেত্রে থাকে, তাই না? ঘাস, গম, আখ এদের ক্ষেত্রে এই বুলিফর্ম কোষের কাজ কি? বুলিফর্ম কোষ পানি সঞ্চয় করে এবং পাতার প্রসারণ এবং বিকাশে সহায়তা করে। ওকে, বুলিফর্ম কোষ পানি সঞ্চয় করে এবং পাতার প্রসারণ এবং বিকাশে সহায়তা করে থাকে। ওকে, আর মূলরোম পানি এবং খনিজ লবণ শোষণ করে। ক্লোরোপ্লাস্ট যুক্ত যে ত্বকগুলা, এগুলা খাদ্য তৈরি করে।
আর ওইখানে গ্যাসের আদান প্রদানও কিন্তু হয়, তাই না, স্টোমাটাতে। ওকে, এখান থেকে এটুকু দেখলেই হচ্ছে। এপিডার্মাল উপবৃদ্ধি, এই পার্টটাও খুবই গুরুত্বপূর্ণ। মূল রোম ত্বকের এককোষীয় উপাঙ্গ এবং সব ক্ষেত্রে কিউটিকল বিবর্জিত। কিউটিকল বিবর্জিত, এটা আমরা আগে দেখে ফেলছি কেন, সেই কারণটাও আমরা জানি। দেন মূল রোম ত্বকের এককোষীয় উপাঙ্গ, মনে রাখবা এই যে রোম থাকার যে ব্যাপারটা, রোম যদি মূলে থাকে, তাহলে সেটা হয় এককোষী। আর রোম যদি কাণ্ডে থাকে তাহলে সেটা হয় বহুকোষী। রোম যদি মূলে থাকে তাহলে সেটা হয় এককোষী, আর রোম যদি কাণ্ডে থাকে তাহলে সেটা হয় বহুকোষী। এই জিনিসটা মাথায় রাখবা। এই যে সেটা চলে আসছে ইনস্ট্যান্টলি আমরা সেটা পেয়ে গেলাম যে কাণ্ডরোম কীরকম হয়, বহুকোষী। আর এটা সর্বদাই কিউটিকল যুক্ত হয়ে থাকে। কাণ্ডরোম অলওয়েজ বহুকোষী এবং কিউটিকল যুক্ত হয়ে থাকে। আর আমি যদি একটু স্পেশালভাবে বলতে চাই কোন ক্ষেত্রে কাণ্ডরোম দেখা যায়, এটা দেখা যায় হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে। ওকে, আচ্ছা। শল্ক, ব্যাপারটা হচ্ছে কাইন্ড অফ ঝিল্লির মতো, অর্থাৎ আবরণের মতো। ঝিল্লি অর্থাৎ আবরণের মতো হচ্ছে শল্ক। আর শল্কপত্র টার্মটার সাথে তো তোমরা পরিচিত আশা করি। শল্কপত্র কি করে, প্রস্বেদনের হার কমায়, এটা তো জানো। গ্রন্থিরোম বা কোলেটার্স কি, কোলেটার্স হচ্ছে বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকোমকে বলা হয় কোলেটার্স। এখন তোমার কোশ্চেন আসতে পারে যে ভাই এখানে ট্রাইকোম জিনিসটা কোত্থেকে আসলো রে। ট্রাইকোম এই যে রোমও যেটা, ট্রাইকোমও সেটা। আবার এটা কিন্তু ইতালির রাজধানী না কিন্তু ভাই, ইতালির রাজধানী যে রোম ওইটা কিন্তু না। রোম এবং ট্রাইকম কিন্তু সেম। ওকে, আচ্ছা, তাহলে বহুকোষী রোম অর্থাৎ বহুকোষী ট্রাইকমকেই বলা হয় কোলেটার্স। গ্রন্থিরোম বা কোলেটার্স এটা কি করে, কীটপতঙ্গকে প্রতিহত করে এবং আত্মরক্ষায় সাহায্য করে থাকে। পানিথলি বিশেষ ধরনের এক প্রকার পানিধারক এবং প্রশস্ত ট্রাইকম বা প্রশস্ত রোম যদি হয় তাহলে সেটা কাইন্ড অফ এরকম থলির মতো একটা গঠন করবে, থলি। এবং এই থলিটাকে যেহেতু এই থলির মতো একটা গঠন করে, অর্থাৎ লাইক এ ব্লাডার, একটা থলির মতো গঠন যেহেতু হয়, এজন্য এটাকে বলা হয়ে থাকে হচ্ছে পানিথলি। থলির মতো গঠন যেহেতু, এই জন্য এটাকে বলা হয়ে থাকে পানিথলি। বরফ উদ্ভিদ নামে পরিচিত মেসেমব্র্যান্থাম ক্রিস্টালিনামের ত্বককোষ স্ফীত হয়ে থলির আকার ধারণ করে থাকে। ওকে, মেসেমব্র্যান্থাম ক্রিস্টালিনাম নামটা খুবই গুরুত্বপূর্ণ। দংশক্রম, দংশন মানে কি, কামড় দেওয়া, তাই না, এ সাপে দংশন করে। তো এটার বাস্তব উদাহরণ হচ্ছে বিছুটি, আলকুশি, অগ্নিচূত্রা, এইগুলা এটার বাস্তব উদাহরণ। এই যে চুত্রা যেটা, এইটার সাথে অনেকে পরিচিত আছো, এইটার সাথে আমিও পরিচিত আছি এবং এইটার শিকারও অনেকবার হয়েছি। বিরাট চুলকাই ভাই এটা। এটা তোমার ত্বকে লাগাবা, দেখবা যে প্রচণ্ড আকারে চুলকাবে। সো দংশক্রমের উদাহরণ হচ্ছে এই বিছুটি, আলকুশি, অগ্নিচূত্রা। আচ্ছা, এপিডার্মাল রন্ধ্র, দু ধরনের রন্ধ্র থাকে, একটা হচ্ছে পত্ররন্ধ্র আর একটা হচ্ছে পানিপত্ররন্ধ্র। পানিপত্ররন্ধ্রের ইংলিশ টার্মটা মনে রেখো, হাইডাথোড। আর পত্ররন্ধ্র হচ্ছে স্টোমাটা।
আচ্ছা, পত্ররন্ধ্র বা রক্ষীকোষ, এখান থেকে আমরা একটু চিত্র থেকে যদি একটু দেখি, রন্ধ্র মানে কি? ছিদ্র। রন্ধ্র মানে ছিদ্র। এখন পত্ররন্ধ্রে কি কি থাকে? দুইটা রক্ষীকোষ থাকে। এই যে পত্ররন্ধ্র দুইটা রক্ষীকোষ দ্বারা বেষ্টিত থাকে এবং এর পাশে একটু বিশেষায়িত, সাধারণ ত্বক কোষ থেকে একটু আলাদা ধরনের বিশেষায়িত যে কোষগুলা থাকে, এই যে এইগুলা হচ্ছে সহকারী কোষ। এগুলাকে বলা হয়ে থাকে সহকারী কোষ। ওকে, আচ্ছা। আর আমরা জানি যে পত্ররন্ধ্রে কিন্তু যে ক্লোরোপ্লাস্ট থাকার যে ঘটনাটা ঘটে, এখন এখান থেকে একটু দেখে নেওয়া যাক। এই যে দুটি রক্ষী কোষ দিয়ে বেষ্টিত এবং নিয়ন্ত্রিত বিশেষ ছিদ্রকে স্টোমাটা বা পত্ররন্ধ্র বলে। রক্ষী কোষের চারদিকে অবস্থিত সাধারণ ত্বকীয় কোষ হতে একটু ভিন্ন আকার আকৃতির ত্বকীয় কোষকে বলা হয়ে থাকে সহকারী কোষ। স্টোমাটার নিচে একটি বড় বায়ুকুঠুরি থাকে, এই বায়ুকুঠুরিকে বলা হয় সাব স্টোমাটাল বায়ুকুঠুরি বা শ্বাসকুঠুরি। মানে স্টোমাটা অর্থাৎ এই যে রন্ধ্রটা, পত্ররন্ধ্র, এটার নিচে এক ধরনের কুঠুরি কাইন্ড অফ থাকে, ওইটাকে বলা হয়ে থাকে সাব স্টোমেটাল বায়ুকুঠুরি বা শ্বাসকুঠুরি। ওকে, পত্ররন্ধ্রের ক্ষেত্রে খেয়াল রাখবা, এটা কি হয়, সাধারণত দিনের বেলায় পত্ররন্ধ্র খোলা থাকে এবং রাতের বেলায় পত্ররন্ধ্র বন্ধ থাকে। তবে ব্যতিক্রমটা গুরুত্বপূর্ণ পাথরকুচি উদ্ভিদের ক্ষেত্রে। পাথরকুচি উদ্ভিদের ক্ষেত্রে পত্ররন্ধ্র রাতের বেলা খোলা থাকে, দিনের বেলা বন্ধ থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে পত্ররন্ধ্র সাধারণত দিনের বেলা খোলা থাকে, রাতে বন্ধ থাকে। তবে পাথরকুচির ক্ষেত্রে এটা একটু ডিফারেন্স, যে রাতে খোলা থাকে, দিনে বন্ধ থাকে। পাথরকুচি গাছ হয়তো অনেকে দেখেছো, এবং এটার ক্ষেত্রে একটা বিশেষত্ব কি, পাথরকুচি গাছের ক্ষেত্রে তুমি যদি এর একটা পাতা নিয়ে একটু রসালো কোনো জায়গায় রেখে দাও, মানে একটু মোটামুটি রস আছে মাটিতে, এমন জায়গায় তুমি যদি এর পাতাটা একটু রেখে দাও, তাহলে কিছুদিন পরে দেখবা যে এর পাতা থেকেই গাছ বের হচ্ছে, মানে লাইক কুড়ি বের হচ্ছে দেখবা। আচ্ছা, এখন সহকারী কোষ, অর্থাৎ এই যে পত্ররন্ধ্রের পাশে যে সাবসিডিয়ারি কোষগুলা থাকে, সহকারী কোষ, এই সহকারী কোষগুলা মেন যে তোমার নিয়ন্ত্রক কোষ, অর্থাৎ রক্ষী কোষ, রক্ষী কোষের সাথে এই সাবসিডিয়ারি কোষগুলা, রক্ষী কোষ এবং সাবসিডিয়ারি কোষগুলা কীরকমভাবে থাকে এবং কতগুলা থাকে, এইটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, সহকারী কোষের সংখ্যা এবং এটার অবস্থান, এটার উপর ডিপেন্ড করে কয়েকটা ভাগে ভাগ করা হয়, ডায়াসাইটিক এবং প্যারাসাইটিক। এই দুইটার ক্ষেত্রেই দুটি করে সাবসিডিয়ারি কোষ থাকে, তবে পার্থক্য কোন জায়গায়? প্যারা মানে কি? সমান্তরাল। প্যারা দ্বারা কি ইন্ডিকেট করা হয়? প্যারা দ্বারা ইন্ডিকেট করা হয় সমান্তরাল। অর্থাৎ সহকারী কোষ বা সাবসিডিয়ারি কোষ যখন রক্ষী কোষের সাথে সমান্তরালে থাকে, এই যে দেখো সমান্তরালে আছে, তখন এইটা হচ্ছে প্যারাসাইটিক। এবং যখন এটা সমকোণ করে থাকে, রক্ষী কোষটা এরকম আছে আর তোমার সহকারী কোষটা আছে এই দিক, তখন এখানে একটা সমকোণ তৈরি হয়েছে, সো এইটা হচ্ছে ডায়াসাইটিক। ওকে, আর প্যারাসাইটিক হচ্ছে যখন সমান্তরাল থাকে। এই যে দেখো, কোষ দুটা যদি সমকোণে থাকে তখন সেটা ডায়াসাইটিক, আর সমান্তরালে থাকলে সেটা হচ্ছে প্যারাসাইটিক। আচ্ছা, দ্যাটস ইট। আর এটা আলিম স্যারের বইয়ে সম্ভবত কিছু উদাহরণ দেওয়া আছে, এক্সট্রা রাইটার ইনফো থেকে ওইটা পড়ে নিও যদি সুযোগ হয় আর কি। অ্যানিসোসাইটিক, যদি তিনটা সাবসিডিয়ারি কোষ দ্বারা পরিবেষ্টিত থাকে তখন সেটা অ্যানিসোসাইটিক। টেট্রা মানে কি? চার, অর্থাৎ চারটি সাবসিডিয়ারি কোষ থাকলে সেটা হচ্ছে টেট্রাসাইটিক। অ্যাক্টিনোসাইটিক কোনটা? যখন অনেকগুলা রেডিয়ালি কোষ থাকবে, যখন অনেকগুলা কোষ থাকলে সেটা হচ্ছে অ্যাক্টিনোসাইটিক। আর অ্যানোমো কথাটা আসছে কোথা থেকে জানো? অ্যানোমো কথাটা আসছে অ্যানোনিমাস কথাটা থেকে। অ্যানোনিমাস মানে কি? অ্যানোনিমাস মানে হচ্ছে অজানা, অচেনা কোনো ব্যক্তি, আগন্তুক। অ্যানোনিমাস মানে হচ্ছে আগন্তুক, পূর্ব পরিচিত নয় এমন ব্যক্তি অ্যানোনিমাস ব্যক্তি। পরিচয়বিহীন ব্যক্তি হচ্ছে অ্যানোনিমাস। সো
এই যে অ্যানোমোসাইটিক মানে কি, যে কতগুলা কোষ আসলে অংশগ্রহণ করেছে সেটা যদি পৃথকযোগ্য না হয়, বোঝা না যায়, তাহলে সেটা হচ্ছে অ্যানোমোসাইটিক। তাহলে সেটাকে বলা হয়ে থাকে অ্যানোমোসাইটিক। আচ্ছা, এবার আসি হাইড্রাথোড বা পানি পত্ররন্ধ্রের যে ব্যাপারটা, হাইড্রাথোড বা পানি পত্ররন্ধ্র। তো এই যে হাইড্রাথোড বা পানি পত্ররন্ধ্র, এটা কাদের ক্ষেত্রে থাকে, এটা একবারেই মনে রাখার একটা টেকনিক আছে, সেটা হচ্ছে ঘটক। এই ঘটক কথাটা দিয়ে মনে রাখতে পারো, ঘতে হচ্ছে ঘাস, কচু, টমেটো, এই কথাটা দিয়ে, এই ঘটক কথাটা দিয়ে মনে রাখতে পারো হাইড্রাথোড। হাইড্রাথোড বা পানি পত্ররন্ধ্র থাকে কাদের ক্ষেত্রে, ঘাস, কচু, টমেটোর ক্ষেত্রে। ওকে, আচ্ছা, এখন আমরা কিভাবে শনাক্ত করব এই হাইড্রাথোডটা, আমরা কিভাবে দেখতে পাই? দেখো, প্রচণ্ড যখন গরম পড়ে, প্রচণ্ড গরমের দিনে এবং আবহাওয়া যখন অতিরিক্ত আর্দ্র থাকে, প্রচণ্ড গরমের দিনে এবং আবহাওয়া যখন অতিরিক্ত আর্দ্র থাকে, তখন পাতার কিনারায় পানির ফোঁটার সারি দেখে এই হাইড্রাথোড বা পত্ররন্ধ্র, অর্থাৎ পানি পত্ররন্ধ্র, হ্যাঁ, হাইড্রাথোড বা পানি পত্ররন্ধ্রের উপস্থিতি শনাক্ত করা যায়। তো একটা জিনিস মনে রাখবা, পানি পত্ররন্ধ্র থাকে কোথায়? পানি পত্ররন্ধ্র থাকে হচ্ছে পাতার কিনারে থাকে, এটা ওকে, কিনারে থাকে। আচ্ছা, এখন এই যে পানি পত্ররন্ধ্র, রন্ধ্র মানে কি? ছিদ্র। এই ছিদ্রের নিচে থাকে অনেকগুলো অসংলগ্ন কোষ, এইগুলা হচ্ছে এপিথেম বা এপিথেলিয়াম। গহ্বরের নিচে অনেকগুলা যে অসংলগ্ন কোষ থাকে, সেগুলা হচ্ছে এপিথেম বা এপিথেলিয়াম। এপিথেম বা এপিথেলিয়াম। হুম, এবং তুমি যদি একটু চিত্র থেকে লক্ষ্য করো, দেখো এই যে হচ্ছে রন্ধ্রপথ, এটা হচ্ছে সেই রন্ধ্রপথ, ছিদ্র। এর নিচে দেখো এই যে অসংলগ্ন কোষগুলা, এগুলার নাম হচ্ছে এপিথেম বা এপিথেলিয়াম। এই অসংলগ্ন কোষগুলা হচ্ছে এপিথেম বা এপিথেলিয়াম। আর এর নিচেই দেখো ট্রাকিডের শেষ প্রান্ত কিন্তু এই এপিথেম বা এপিথেলিয়ামের নিচে এসে মিলিত হয়েছে, দেখছো? এই যে ট্রাকিডের শেষ প্রান্ত কিন্তু এই এপিথেম বা এপিথেলিয়ামের এই জায়গাটায় মিলিত হয়েছে। ওকে, এই যে এই লাইনটা দেখো, যে এপিথেলিয়ামের ঠিক নিচে ট্রাকিডের শেষ প্রান্ত অবস্থিত। এপিথেলিয়ামের ঠিক নিচে ট্রাকিডের শেষ প্রান্ত অবস্থিত। হুম, তো হাইড্রাথোড দিয়ে তরল পানি বের হয়ে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয়ে থাকে পানি নির্গমন বা গাটেশন বা নিঃস্রাবণ। গাটেশন কথাটা মেনলি একটু ভালো করে দেখবা। গাটেশন হচ্ছে হাইড্রাথোড দিয়ে পানি বের হয়ে যাওয়া। হাইড্রাথোড দিয়ে পানি বের হয়ে যাওয়াকে বলা হয়ে থাকে গাটেশন। এখানে পত্ররন্ধ্র এবং পানি পত্ররন্ধ্রের মধ্যে পার্থক্য দেওয়া আছে, একটা বা রিডিং দিয়ে নিবা। যা যা প্রয়োজন সব হয়ে গেছে, পড়া হয়ে গেছে, কাভার হয়ে গেছে আগে থেকেই। জাস্ট এটা একটু লক্ষ্য করো, আমরা আগে দেখছি যে পানি পত্ররন্ধ্র থাকে কোথায়? পাতার কিনারায়। আর পত্ররন্ধ্র থাকে পাতার ঊর্ধ্ব ও নিম্ন ত্বকে। আচ্ছা, পত্ররন্ধ্র দিনের আলোতে খোলা থাকে, পানি পত্ররন্ধ্র রাত্রে খোলা থাকে বেশিরভাগ ক্ষেত্রে। হুম, আর পত্ররন্ধ্রের মাধ্যমে বাষ্প আকারে পানি নির্গত হয়, পানি পত্ররন্ধ্রের মাধ্যমে তরল আকারে নির্গত হয়। গ্রাউন্ড টিস্যুতন্ত্র, এইখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন এইটা যে পেরিব্লেম ভাজক টিস্যু হতে এই গ্রাউন্ড টিস্যুতন্ত্রের উৎপত্তি। গ্রাউন্ড টিস্যুতন্ত্রের উৎপত্তি কোথা থেকে? পেরিব্লেম ভাজক টিস্যু থেকে। ত্বকীয় টিস্যু এবং পরিবহন তন্ত্র ছাড়া উদ্ভিদের অন্য অন্য অংশ গঠনকারী টিস্যুতন্ত্রকে একত্রে গ্রাউন্ড টিস্যুতন্ত্র বলে। এটা এমনভাবে কেন সংজ্ঞায়িত করা হয়েছে? কারণ দেখো, টিস্যুতন্ত্রকে বিজ্ঞানী স্যাক্স কয় ভাগে ভাগ করছে? 3 ভাগে। কি কি? এপিডার্মাল টিস্যুতন্ত্র, ভাস্কুলার টিস্যুতন্ত্র আর গ্রাউন্ড টিস্যুতন্ত্র। এই জন্যই উনি এইখানে আবুল হাসান স্যার যে কাজটা করছেন, যে ত্বকীয় টিস্যুতন্ত্র অর্থাৎ এপিডার্মাল টিস্যু আর পরিবহন তন্ত্র অর্থাৎ ওই ভাস্কুলার বান্ডলের যে টিস্যু, জাইলেম ফ্লোয়েম, ওরা বাদে হুম ওরা বাদে
অন্য টিস্যুতন্ত্র গঠনকারী, অর্থাৎ তাহলে ত্বকীয় টিস্যু এবং পরিবহন তন্ত্র বাদ দিলে টিস্যুতন্ত্রের আর বাদ থাকে কোনটা? গ্রাউন্ড টিস্যুতন্ত্র বাদ থাকে না, সেটাই। এটার অপর নাম হচ্ছে আদি টিস্যুতন্ত্র বা ফান্ডামেন্টাল টিস্যুতন্ত্র। ফান্ডামেন্টাল টিস্যুতন্ত্র বা আদি টিস্যুতন্ত্র নামেও এটা পরিচিত। এটা আলটিমেটলি গ্রাউন্ড মেরিস্টেমের ক্রিয়াতে হয়ে থাকে। অনেক সময় প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা এই 3 প্রকার টিস্যু মিলিতভাবে তন্ত্র গঠন করে থাকে। আচ্ছা, এখন আমরা স্টিলের যে ব্যাপারটা সেইটা দেখব। প্রথমে আমরা দেখব স্টিলের সংজ্ঞাটা কি। পেরিসাইকেল স্তর হতে আরম্ভ করে ভাস্কুলার বান্ডল সহ কেন্দ্র পর্যন্ত অংশকে বলা হয় স্টিলি। এটা আগে একটু চিত্র থেকে তোমাকে কাভার করায় আনি। একটা চিত্র ছিল, ওই চিত্রটা থেকে ভালো ক্লিয়ার হইতো। দাঁড়াও, এই যে এই চিত্রটা দেখো, এইখানেই তো ছিল, ওপরেই। এত দূরে কেন গেলাম? দেখো, এই যে পেরিসাইকেল স্তর যেটা অন্তত্বকের সাথে রয়েছে, এই যে দেখো অন্তত্বকের নিচে, এই যে পেরিসাইকেল স্তর শুরু কোথায়? ওই যে অন্তত্বকের নিচ হতে। এইটা হচ্ছে অন্তত্বক, আর এর নিচের যে লেয়ারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পেরিসাইকেল বা পরিচক্র। সো এই পেরিসাইকেল স্তর হতে আরম্ভ করে ভাস্কুলার বান্ডল সহ একদম মিডিল জায়গা পর্যন্ত, কেন্দ্র পর্যন্ত ভাস্কুলার বান্ডল সহ। ভাস্কুলার বান্ডল কেন বলা হয়েছে? কারণ এই জায়গাটায়, এই মজ্জার ভেতরেই কিন্তু এই যে ফ্লোয়েম, জাইলেম এগুলো অবস্থান করে। সো পেরিসাইকেল স্তর হতে শুরু করে ভাস্কুলার বান্ডল সহ কেন্দ্র পর্যন্ত অংশকে বলা হয় স্টিলি। ঠিক আছে, এই যে সেটাই বলা হয়েছে, পেরিসাইকেল হতে আরম্ভ করে ভাস্কুলার বান্ডল সহ কেন্দ্র পর্যন্ত অংশকে বলা হয়ে থাকে স্টিলি। তাহলে দেখো, এই স্টিলের সংজ্ঞাতে যে যে জিনিসগুলা অন্তর্ভুক্ত থাকতেছে, মানে পেরিসাইকেল স্তর থেকে আরম্ভ করে একদম ভাস্কুলার বান্ডল সহ কেন্দ্র পর্যন্ত, এই যে সংজ্ঞাটার আওতাধীন, এইখানে তুমি যে যে অংশ পাচ্ছ সেইগুলা হচ্ছে অন্তঃস্টিলীয় অঞ্চলের অন্তর্ভুক্ত। এবং স্টিলের বাইরে, অর্থাৎ পেরিসাইকেল স্তরের বাইরের যে অংশগুলো আছে ওইগুলা হচ্ছে বহিঃস্টিলীয় অঞ্চল। বুঝছো? তো আশা করি বহিঃস্টিলীয় অঞ্চল এবং অন্তঃস্টিলীয় অঞ্চল ক্লিয়ার। এখন তোমাকে যদি বলে ভাই কর্টেক্স অন্তঃস্টিলীয় অঞ্চলের অংশ নাকি বহিঃস্টিলীয় অঞ্চলের, একদম হিসাব ক্লিয়ার। এই যে চিত্রে, আর এই চিত্রটা কিন্তু খুবই ভাইরাল একটা চিত্র। যারা এইচএসসিতে পড়েছো, এইচএসসিতে না পড়ে তো তুমি অ্যাডমিশন ক্যান্ডিডেট হওনি, আর এইচএসসি যারা পড়ো, এইচএসসিতে যারা আছো তারাও যদি যারা ক্লাস করছো, এই অধ্যায়ের সৃজনশীল লিখবা আর এই চিত্র করবা না, এটা ইম্পসিবল। এই অধ্যায়ের একটা ভাইরাল চিত্র হচ্ছে এইটা। তো আশা করছি তোমার এই চিত্রটা তোমার আয়ত্তে আছে। ও, ভাইরাল চিত্র মনে হয় এইটা না, এই যে একবীজপত্রী উদ্ভিদ মানে কচুমূলের যে চিত্রটা, ওইটা ভাইরাল চিত্র। ওইটা এর পরে আছে মনে হয়। এই যে এটা এইটা হচ্ছে সে ভাইরাল চিত্র। তো একটা দিয়ে বুঝলেই হইলো, তুমি দেখোই না। এই যে পেরিসাইকেল স্তর, এর বাইরে না কর্টেক্সের অবস্থান কোথায়? পেরিসাইকেল স্তরের বাইরে না, কোথায় পেরিসাইকেল আর কোথায় কর্টেক্স? তাহলে এটা কি কর্টেক্স বহিঃস্টিলীয় অঞ্চলের অন্তর্ভুক্ত। এইভাবে তুমি শনাক্ত করবা। ওকে, আচ্ছা, তাহলে এইটুকু কাভার। গ্রাউন্ড টিস্যুতন্ত্র, এখানে অন্তঃস্টিলীয় অঞ্চল বহিঃস্টিলীয় অঞ্চলে ভাগ করা হয়েছে। এখানে একটু ফ্লো চার্টের মাধ্যমে দেখানো হয়েছে যে বহিঃস্টিলীয় অঞ্চলে কি আছে, কর্টেক্স অবভিয়াসলি বহিঃস্টিলীয় অঞ্চল। অন্তত্বক, পেরিসাইকেল স্তর কি অন্তত্বকের নিচে অবস্থান করে না, তাহলে অন্তত্বক কি বহিঃস্টিলীয় অঞ্চলের অন্তর্ভুক্ত। কাণ্ডের ক্ষেত্রে অধতক কোথায় থাকে?
স্টিলের বাইরে, কর্টেক্স স্টিলের বাইরে, অন্ততক বাইরে। পাতার ক্ষেত্রে যে মেসোফিল টিস্যু, এটা তো গ্রাউন্ড টিস্যু তন্ত্রের অন্তর্ভুক্ত, তাই না? একবীজপত্রীর ক্ষেত্রে এটা হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা দিয়ে গঠিত হয়, দ্বিবীজপত্রীর ক্ষেত্রে প্যারেনকাইমা, প্যালিসেড প্যারেনকাইমা দিয়ে গঠিত হয় মেসোফিল টিস্যুটা। এটা সম্পর্কেও সামনে আমরা জানতে চলেছি, এটা নিয়ে এখন অরিড হওয়ার কিছুই নাই। অন্তঃস্টিলীয় অঞ্চল, মূলের ক্ষেত্রে ওই যে পেরিসাইকেল স্তর, তারপর মজ্জা, সংযোজক টিস্যু, পরিচক্র, মজ্জা, মজ্জারও সেটা হচ্ছে কাণ্ডের ক্ষেত্রে। তো দ্যাটস ইট। তোমরা চিত্র থেকে এটা, যাদের চিত্র আয়ত্তে আছে, তোমরা একদম ইজিলি এটা বের করতে পারবা এমসিকিউতে আসলে। এখন অধতক বিষয় একটু দেখা যাক। মূলে অধতক থাকে না, মূলে কি কি জিনিস থাকে না আরেকটা বার একটু আমরা দেখি। মূলে কিউটিকল থাকে না, মূলে মূলে অধতক থাকে না। এই দুইটা জিনিস মনে রাখবা, মূলে কিউটিকল থাকে না এবং মূলে অধতক থাকে না। খুবই ভাইরাল টপিক এটা। কাণ্ডকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা এবং ভেতরের অংশকে রক্ষা করাই হচ্ছে অধতকের প্রধান কাজ। অধতক, দেখো ত্বক অলওয়েজ কিন্তু দেখা যাচ্ছে যে আবরণ হিসেবে কাজ করে এবং ভেতরের অংশকে প্রোটেক্ট করে। সো অধতক অবভিয়াসলি সেটার ব্যতিক্রম কিছুই না। আর যেহেতু মূলের ক্ষেত্রে অধতক নাই, সো কাণ্ডের ক্ষেত্রে আছে। কাণ্ডের ক্ষেত্রে অধতক কী করে? রক্ষা করাটাই হচ্ছে এদের প্রধান কাজ। ওকে, ভেতরের অংশকে রক্ষা করাই হচ্ছে এদের প্রধান কাজ। কর্টেক্স, মূলের কর্টেক্স হয় বহুস্তর বিশিষ্ট, কাণ্ডের কর্টেক্স কয়েক স্তর বিশিষ্ট। এখন এইখান থেকে একটা জিনিস যেটা কনফিউশন হয়, এই বহুস্তর এবং এক স্তরের যে ব্যাপারটা, অলওয়েজ মনে রাখবা, এই জিনিসটা ভালোভাবে মনে রাখবা যে রোমের যে ব্যাপারটা, মূল রোম হয়ে থাকে এক কোষী। মূলের ক্ষেত্রে মূল রোম হয় এক কোষী। মূল রোম কিরকম? এক কোষী। কাণ্ডরোম হয় বহুকোষী। তারপর কর্টেক্স, মূলের যে কর্টেক্স, বুঝছো? মূলের যে কর্টেক্স সেটা হয় হচ্ছে অনেকগুলা, এই যে বহুস্তর বিশিষ্ট, বহুস্তর বিশিষ্ট। ওকে, আর কাণ্ডের যে কর্টেক্স, কাণ্ডের কর্টেক্স কিরকম হয়? কাণ্ডের কর্টেক্স হয় হচ্ছে এক স্তর বিশিষ্ট। ওকে, মানে কয়েক স্তর বিশিষ্ট, মানে আলটিমেটলি কয়েক স্তর বিশিষ্ট। সেটা যে অনেকগুলা তা না, কিন্তু মূলের ক্ষেত্রে এটা বহুস্তর আর কাণ্ডের ক্ষেত্রে কয়েকটা স্তর মাত্র, এইটা আর কি। একটা স্তর নির্দিষ্ট করে বলছি আমি, ভুল করছি। আচ্ছা, আর আরেকটা জিনিস সেটা হচ্ছে পেরিসাইকেল বা পরিচক্র, যেটা এটা মূলের ক্ষেত্রে দেখো, মূল রোম যেহেতু এক কোষী হয়ে থাকে, সো পেরিসাইকেল বা পরিচক্র হবে ওইখানে এক স্তরই। আর কাণ্ডের ক্ষেত্রে যেহেতু কাণ্ডরোম বহুকোষী হয়, এজন্য পেরিসাইকেল হবে ওইখানে বহুস্তরী। অন্তত্বক, অন্তত্বকের আকৃতি কিরকম? পিপ আকৃতি। অন্তত্বকের আকৃতি হচ্ছে পিপের মতো, পিপ আকৃতি। অন্তত্বকের চিত্রটা দেখলেই বোঝা যাবে এই ব্যাপারটা। এই যে এটা একটা পিপের মতো দেখতে না, এই যে এইরকম, এইরকম একটার সাথে আরেকটা এইভাবে মিক্সড হয়েছে অন্তত্বকে। এই যে এখানে লক্ষ্য করলেই বুঝতে পারবা। সো অন্তত্বকটা হচ্ছে পিপ আকৃতির কোষ নিয়ে গঠিত। অন্তত্বকের কোষগুলা কিরকম? ফাঁকবিহীন, সন্নিবেশিত এবং পিপ আকৃতির।
মূলের অন্তত্বকীয় কোষের প্রস্থ ও পার্শ্ব প্রাচীর সুবেরিন ও লিগনিন যুক্ত হয়ে সরু ফিতার মতো যে বেষ্টনী সৃষ্টি করে সেটাকে বলা হয় ক্যাসপেরিয়ান স্ট্রিপ। তাহলে প্রথমত মনে রাখতে হবে ক্যাসপেরিয়ান স্ট্রিপ কোথায় দেখা যায়? মূলে। মূলের কোথায়? অন্তত্বকে। মূলের অন্তত্বকে হচ্ছে আমরা ক্যাসপেরিয়ান স্ট্রিপ দেখতে পাই। মূলের অন্তত্বকে ক্যাসপেরিয়ান স্ট্রিপ দেখতে পাই। এখন প্রশ্ন হচ্ছে ক্যাসপেরিয়ান স্ট্রিপ তৈরি হয় কি দিয়ে? লিগনিন এবং সুবেরিন দিয়ে। ঠিক আছে, লিগনিন এবং সুবেরিন দিয়ে হচ্ছে ক্যাসপেরিয়ান স্ট্রিপ তৈরি হয় এবং সেইখানে কোথায় থাকে এই জিনিসটা? অন্তত্বকে। ওকে, আচ্ছা। বিজ্ঞানী ক্যাসপেরি প্রথম এটা লক্ষ্য করছিলেন, এই জন্য তার নাম অনুসারে এটার নাম দেওয়া হয়েছে ক্যাসপেরিয়ান স্ট্রিপ। ওকে, অন্তত্বকের যেসব কোষগুলার প্রাচীর পাতলা থাকে এগুলাকে বলা হয়ে থাকে প্যাসেজ সেল। এগুলাকে বলা হয় প্যাসেজ সেল। অনেক সময় প্যাসেজ সেলে শ্বেতসার কণিকা জমা থাকে। শ্বেতসার কণিকা যখন এই প্যাসেজ সেলে বিদ্যমান থাকে তখন এটাকে বলা হয় শ্বেতসার স্তর। তখন এটাকে বলা হয় শ্বেতসার আবরণ, স্টার্চ শীত, শ্বেতসার আবরণ বলা হয় এটাকে তখন। আচ্ছা, তাহলে এইটুকু ডান আমাদের। এখন পেরিসাইকেল বা পরিচক্র আমরা এটা আগে দেখছি যে অন্তত্বকের নিচে এবং ভাস্কুলার বান্ডলের বাইরে থাকে, তাই না? চিত্র থেকে যদি আরেকটা বার একটু দেখাই, দেখো দেখো পেরিসাইকেলের অবস্থানটা কোথায়? এই যে অন্তত্বকের নিচে, এই যে পিপ আকৃতির কোষ নির্মিত অন্তত্বক, তার নিচে হচ্ছে পেরিসাইকেল আর ভেতরে হচ্ছে এই যে ভাস্কুলার বান্ডল। তাহলে অন্তত্বকের নিচে ভাস্কুলার বান্ডলের বাইরে থাকে হচ্ছে পেরিসাইকেল বা পরিচক্র। ওকে, ক্লিয়ার? স্ক্লেরেনকাইমা টিস্যু শুধু ফ্লোয়েম টিস্যুর মাথায় অবস্থান করলে, স্ক্লেরেনকাইমা টিস্যু ফ্লোয়েম টিস্যুর মাথায় অবস্থান করলে সেটাকে বলা হয়ে থাকে হচ্ছে হার্ড বাস্ট বা গুচ্ছ টুপি। এই যে এই জিনিসটা একটা জিনিসের সাথে মিক্স হয়ে যায়, সেটা কি? সেকেন্ডারি ফ্লোয়েমে অবস্থিত ফাইবারকে কি বলা হয়? সেকেন্ডারি ফ্লোয়েমে অবস্থিত ফাইবারকে বলা হয়ে থাকে বাস্ট ফাইবার। বাস্ট ফাইবার। এবং স্ক্লেরেনকাইমা টিস্যু যখন ফ্লোয়েম টিস্যুর মাথায় অবস্থান করে তখন সেটাকে বলা হয় হার্ড বাস্ট বা গুচ্ছ টুপি। হার্ড বাস্ট বা গুচ্ছ টুপি। তাহলে দুইটা জিনিস কিন্তু প্রায় একই রকম শুনতে, কিন্তু একটু ডিফারেন্স কি? সেকেন্ডারি ফ্লোয়েমে অবস্থিত ফাইবার হচ্ছে বাস্ট ফাইবার। ঠিক আছে, সেকেন্ডারি ফ্লোয়েমে অবস্থিত ফাইবার হচ্ছে বাস্ট ফাইবার। আর যখন স্ক্লেরেনকাইমা টিস্যু স্ক্লেরেনকাইমা টিস্যু যখন ফ্লোয়েম টিস্যুর মাথায় অবস্থান করে, স্ক্লেরেনকাইমা টিস্যু যখন ফ্লোয়েম টিস্যুর মাথায় অবস্থান করে তখন সেটা হচ্ছে হার্ড বাস্ট বা গুচ্ছ টুপি। ওকে, মাথায় অবস্থান মানে কি? মাথায় অবস্থান মানে টুপি, ক্যাপের মতো। হার্ড বাস্ট বা গুচ্ছ টুপি হচ্ছে যখন ফ্লোয়েম টিস্যুর মাথায় স্ক্লেরেনকাইমা টিস্যু অবস্থান করে তখন সেটাকে বলা হয় হার্ড বাস্ট বা গুচ্ছ টুপি। মাথায় অবস্থান করতেছে এটা দিয়ে মনে রাখা যায় ক্যাপ। এই যে গুচ্ছ টুপি, হার্ড বাস্ট বা গুচ্ছ টুপি, ক্যাপ। এটার কাজ কি? খাদ্য সঞ্চয় এবং কাণ্ডকে দৃঢ়তা প্রদান করা হচ্ছে পেরিসাইকেল স্তরের কাজ। পেরিসাইকেল স্তরের কাজ কি? খাদ্য সঞ্চয় এবং কাণ্ডকে দৃঢ়তা প্রদান করা। ওকে, আচ্ছা। তারপর মজ্জা বা মেডুলা যেটা, এটারও একই কাজ, খাদ্য সঞ্চয় করাই হচ্ছে মজ্জার প্রধান কাজ। ওকে, আচ্ছা। তারপর মজ্জা রশ্মি, এটার কাজটা খুবই গুরুত্বপূর্ণ। এটা একটু দেখো। পানীয় খাদ্য পরিবহন করা, পানীয় খাদ্যবস্তু সঞ্চয় এবং প্রয়োজনে গৌণ টিস্যু সৃষ্টি করা মজ্জা রশ্মির কাজ। মজ্জা রশ্মি সম্পর্কে আরেকটা কথা আছে। মজ্জা রশ্মি সংযোগ সাধন করে।
সংযোগ সাধনে হেল্প করে হচ্ছে এই মজ্জারশ্মি। এটা এক্সট্রা ইনফো থেকে আমি একদিন দেখছিলাম এটা। অ্যান্ড এটা একটা এমসিকিউ আছে সম্ভবত আলিম স্যারের নাকি আদিবুর স্যারের একটা এমসিকিউ আছে এটা। পাতার গ্রাউন্ড টিস্যু, পাতার গ্রাউন্ড টিস্যুকে বলা হয়ে থাকে হচ্ছে মেসোফিল। পাতার গ্রাউন্ড টিস্যুকে বলা হয় মেসোফিল। এই যে মেসোফিল, মেসোফিল গঠনের ক্ষেত্রে কি হয়, যে স্পঞ্জি প্যারেনকাইমা এবং প্যালিসেড প্যারেনকাইমা এরা মানে একই সাথে থাকে। সো এটা কখন হয় যে প্যালিসেড প্যারেনকাইমা এবং স্পঞ্জি প্যারেনকাইমা একই সাথে কখন থাকে, বিষমপৃষ্ঠ পাতার ক্ষেত্রে। যদি বিষমপৃষ্ঠ পাতা হয় তাহলে সেক্ষেত্রে মেসোফিল গঠনে প্যালিসেড প্যারেনকাইমা এবং স্পঞ্জি প্যারেনকাইমা উভয়েই অংশগ্রহণ করে থাকে। ওকে, গ্রাউন্ড টিস্যু সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করা হচ্ছে এই গ্রাউন্ড টিস্যুর প্রধান কাজ। পাতার যে গ্রাউন্ড টিস্যু এটার কারণ কি, দেখো পাতার গ্রাউন্ড টিস্যু কোনটা, পাতার যে ভিত্তি টিস্যু সেটাই তো। তো পাতাতে কি হয়, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া হয়, এটা ইজি ব্যাপার। ভাস্কুলার টিস্যু তন্ত্র, ভাস্কুলার বান্ডল কি নিয়ে গঠিত হয় এইটা সম্পর্কে প্রথমে আমাদেরকে জানতে হবে। জাইলেম এবং ফ্লোয়েম, জাইলেম এবং ফ্লোয়েমের সমন্বয়ে গঠিত হয় হচ্ছে ভাস্কুলার বান্ডল। জাইলেম এবং ফ্লোয়েমের সমন্বয়ে গঠিত হয় ভাস্কুলার বান্ডল। এখন ভাস্কুলার বান্ডল গঠনে যে টিস্যুতন্ত্র অংশগ্রহণ করে থাকে তারাই হচ্ছে ভাস্কুলার টিস্যুতন্ত্র। এটা ফ্যাসিকুলার টিস্যুতন্ত্র নামেও পরিচিত। এই টিস্যুতন্ত্র খাদ্য উপাদান ও তৈরিকৃত খাদ্য পরিবহন করে বলে একে পরিবহন টিস্যুতন্ত্র বলে। দেখো এই যে ভাস্কুলার বান্ডল, এইখানে যে জাইলেমটা এটা হচ্ছে জল পরিবহন মানে হচ্ছে পানীয় পরিবহনের ক্ষেত্রে এটা হেল্প করে, এবং ফ্লোয়েম যেটা এটা ফুড মানে খাবার পরিবহনে হেল্প করে থাকে। জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু নিয়ে এই টিস্যুতন্ত্র গঠিত। দ্বিবীজপত্রী উদ্ভিদ কাণ্ডের জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুর মাঝে অবস্থিত ভাজক টিস্যু হচ্ছে ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম সম্পর্কে এখন টেনসড হওয়ার কিছু নাই, ক্যাম্বিয়াম সম্পর্কে সামনে ভিজুয়ালি আমরা দেখব। উদ্ভিদ মূলে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ কাণ্ডে ভাস্কুলার বান্ডলগুলো সাধারণত বৃত্তাকার হয়ে থাকে, কিন্তু একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে বিক্ষিপ্ত হয়ে ছড়ানো থাকে কর্টেক্সের মধ্যে। দেখো কি হয়, সকল উদ্ভিদের মূলে মানে সেটা একবীজপত্রী হোক দ্বিবীজপত্রী হোক, আমাদের মাথা ঘামানোর কিছু নাই, মূল হইলেই হইল। মূল মানে সেক্ষেত্রে ভাস্কুলার বান্ডল বৃত্তাকারে সাজানো। আর কাণ্ডের যদি প্রশ্ন আসে, যদি কাণ্ডের কথা বলি তাহলে যদি দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড হয়, সেটা তাহলে সেক্ষেত্রে বৃত্তাকারে সাজানো থাকে। তাহলে কি বুঝলাম, যে কোনো উদ্ভিদের মূল এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডল বৃত্তাকারে সাজানো থাকে সুন্দরভাবে, কিন্তু একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড যদি সেটা হয় একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, সেক্ষেত্রে ভাস্কুলার বান্ডল কীরকম হয়, কর্টেক্সের মধ্যে বিক্ষিপ্তভাবে অবস্থান করে। ওকে, আচ্ছা, জাইলেম টিস্যু এবং ফ্লোয়েম টিস্যু এই দুইটা সম্পর্কে এখন আমরা একটু জেনে নিই। জাইলেমে কি কি থাকে, ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। এক্ষেত্রে মনে রাখতে হবে যে এই যে ভেসেলটা যেটা, এটা টেরিডোফাইটা এবং নগ্নবীজ উদ্ভিদের ক্ষেত্রে অনুপস্থিত থাকে। এই যে ফার্নবর্গীয় উদ্ভিদ এবং নগ্নবীজ উদ্ভিদে জাইলেম টিস্যুতে ভেসেল থাকে না, তবে ব্যতিক্রম হচ্ছে নগ্নবীজি নিটামে সরল প্রকৃতির ভেসেল থাকে। আচ্ছা, তারপর জাইলেম টিস্যু মূলত মৃত টিস্যু। জাইলেম টিস্যুতে মূলত মৃত টিস্যু, তবে এখানে একমাত্র জীবিত টিস্যুটা কি, দেখো একমাত্র জীবিত হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। এটা মনে রাখবা এইভাবে যে যার প্রাণ থাকে তাকে আমরা কি বলি, জীবিত আছে সে। তো প্রাণ এবং প্যারেনকাইমা এই দুটা একটু একই রকম না, এই প্রাণ দিয়ে প্যারেনকাইমা মনে রাখবা, না হলে এটা মিক্স হয়ে যাওয়ার চান্স থাকে। ওকে, ভেসেল আবৃতবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য হইলেও মানে কি, যে সাধারণত আবৃতবীজ উদ্ভিদের ক্ষেত্রে জাইলেমে ভেসেল থাকে, তবে উইন্টারেসিয়া
টেট্রাসেন্ট্রাসিয়া এবং ট্রুকোডেন্ড্রাসিয়ার ক্ষেত্রে এরা আবৃত বিচ্যুত হইলেও কিন্তু ভেসেল অনুপস্থিত থাকে। আচ্ছা, প্রোটোজাইলেম। প্রোটোজাইলেম সম্পর্কে যদি বলি, আলিম স্যারের বইয়ে এটা বলা হয়েছে যে আদি প্রকৃতির। আদি জাইলেম যেগুলা ওইগুলা হচ্ছে প্রোটোজাইলেম, এবং যেইগুলা উন্নত জাইলেম সেগুলা হচ্ছে মেটাজাইলেম। এটা বলা আছে আলিম স্যারের বইয়ে। কিন্তু এখানে আবুল হাসান স্যারের বইয়ে দেখো কি বলা হয়েছে, যে সরু গর্তযুক্ত ভেসাল কোষ। যদি গর্ত হয় সরু তাহলে সেটা প্রোটোজাইলেম, আর যদি গর্ত হয় বড় তাহলে সেটা হচ্ছে মেটাজাইলেম। এটা আবুল হাসান স্যারের তথ্য। ওকে, এখন এক্সার্ক এবং এন্ডার্ক এই জিনিস নিয়ে অনেকের প্যাচ লাগে, আমি জানি। তো এটা এইভাবে মনে রাখবা যে কাণ্ড এই যে দন্তন্বয় ড না, কাণ্ডে দন্তন্বয় ড আছে, আবার এন্ডার্ক এইখানেও দন্তন্বয় ড আছে। এইটা দিয়ে মনে রাখা যায়। কাণ্ডে এন্ডার্ক ধরনের বিন্যাস থাকে। কাণ্ডে কি ধরনের বিন্যাস থাকে? জাইলেমের বিন্যাস এন্ডার্ক ধরনের, আর মূলে হচ্ছে এক্সার্ক ধরনের। মূলে হয় এক্সার্ক ধরনের। ওকে, কাণ্ডে এন্ডার্ক ধরনের আর মূলে এক্সার্ক ধরনের। দ্যাটস ইট। এই যে দেখো, কাণ্ডে কীরকম হয়? এন্ডার্ক ধরনের। কাণ্ডের ক্ষেত্রে হয় এন্ডার্ক ধরনের, আর মূলের ভাস্কুলার বান্ডল হচ্ছে মূলের ক্ষেত্রে কীরকম হয়? এক্সার্ক ধরনের। এখন এই বিন্যাসটাও আমাদের একটু জানতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তার আগে আমি তোমাকে একটা জিনিস কনসেপ্ট বোঝাই। আচ্ছা, এটা বোঝার জন্য আমরা একটা বৃত্ত নিয়ে একটু কাজ করব। এটাও একটা বৃত্ত, এটা একটা বৃত্ত। এখন বৃত্তের এই যে টোটাল যে অংশটুকু কাভার করছে এটা কি? এটাকে বলে বৃত্তের পরিধি, তাই না? এটা হচ্ছে বৃত্তের পরিধি, রাইট? এখন তুমি যদি একটু মূল এবং কাণ্ডের যে ব্যাপারটা সেটা খেয়াল করো, মূল কীরকম হয়? এই যে এরকম মনে করো, এটা সরু একটা বৃত্তের মতো। তারপর কাণ্ড মনে করো এরকম মোটা, এটা একটু বড় কাইন্ড অফ বৃত্তের মতো। তো আমরা কিভাবে মনে রাখবো যে এক্সার্কের ক্ষেত্রে কীরকম বিন্যাস হবে এবং এন্ডার্কের ক্ষেত্রে কীরকম বিন্যাস হবে? এখন এটার জন্য আমরা পাইছি কি প্রোটোজাইলেম আর হচ্ছে মেটাজাইলেম। তুমি জানো প্রোটোজাইলেম মানে হচ্ছে সরু গর্ত, আর মেটাজাইলেম মানে হচ্ছে মোটা গর্ত বা বড় গর্ত। তাহলে বলো কোনটা বেশি বড় হয়, মানে মোটা হয়? মোটাত্ব কোনটার বেশি? স্থূলত্ব কোনটার বেশি, মূলের নাকি কাণ্ডের বেশি হয় মোটা? বলো তো। কাণ্ড বেশি মোটা হয়। তাহলে তুমি অলওয়েজ এই জিনিসটা মনে রাখবা, বৃত্তের এই যে এইগুলাকে আমরা বৃত্ত রূপে কল্পনা করতেছি, কাণ্ড মূল সবগুলাকে আমরা বৃত্তের মতো দেখতে পাইছি, তাই না? বৃত্তের একটা স্ট্রাকচারে আমরা আনতে সক্ষম হয়েছি। তো যদি এই যে পরিধিতে যদি ছোটটা থাকে আকার হবে ছোট, পরিধিতে যদি বড়টা থাকে আকার হবে বড়। এটা অলওয়েজ মনে রাখবা। তো কাণ্ডের আকার কীরকম হয়? কাণ্ডের আকার মূলের থেকে বড় হয় না? বড় হয়। এজন্য কাণ্ডের পরিধিতে থাকবে কোনটা? মেটাজাইলেম থাকবে, ঠিক আছে? কাণ্ডের পরিধিতে থাকবে মেটাজাইলেম এবং কেন্দ্রে থাকবে হচ্ছে প্রোটোজাইলেম। আবার মূলের ক্ষেত্রে যদি আমরা বৃত্তটা একটু লক্ষ্য করি, মানে ওর আকারটা যেরকম হয় আর কি, মোটাত্বটা কাণ্ডের চেয়ে কম হয়। এই কারণে পরিধিতে থাকবে ওই ক্ষেত্রে প্রোটোজাইলেম এবং কেন্দ্রে থাকবে মেটাজাইলেম। আশা করি কনসেপ্টটা বুঝতে পারছো। যদি প্রথমবার ক্যাচ না করতে পারো এই অংশটুকু আরেকটা বার টেনে দেখো, ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। এই জিনিসটা নিয়ে অনেকেই কনফিউশনে থাকে। তুমি যদি এই কনসেপ্টটা একটু খেয়াল করো, ইনশাআল্লাহ তোমার আর ভুল হবে না। তাহলে আমাদের এইটুকু ডান। এই যে ভাস্কুলার বান্ডল, এটা কাণ্ডের ক্ষেত্রে দেখানো হয়েছে এন্ডার্ক। এই ক্ষেত্রে কি হয়? পরিধির দিকে কি থাকবে? পরিধির দিকে থাকবে হচ্ছে
আচ্ছা, উপরে এটা, এই যে কাণ্ডের ক্ষেত্রে কি হয়, মেটাজাইলেম থাকে পরিধির দিকে আর প্রোটোজাইলেম থাকবে কেন্দ্রের দিকে, দ্যাটস ইট। আর মূলের ক্ষেত্রে কি হয়, মূলের ক্ষেত্রে মূল যেহেতু সরু এজন্য প্রোটোজাইলেম থাকবে পরিধিতে, মেটাজাইলেম থাকবে কেন্দ্রে। ওকে, ডান। আর পাতার ক্ষেত্রে যেটা হয়, পাতার ক্ষেত্রে এক্সার্ক এবং এন্ডার্ক কোনো ধরনের গঠন দেখা যায় না, ওইখানে আলাদা একটা গঠন, সেটা হচ্ছে মেজার্ক ধরনের গঠন। কাণ্ডের ক্ষেত্রে দেখা যায় মেজার্ক ধরনের গঠন দেখা যায়, এজন্য ওইখানে প্রোটোজাইলেম এবং মেটাজাইলেম উভয়ই কেন্দ্র এবং পরিধিতে বিদ্যমান থাকে, মানে কোনো অসম বন্টন নাই, সমসম বন্টন, এজন্য এটাকে বলা হয়েছে মেজার্ক। এখন আসি ফ্লোয়েমের কথায়। ফ্লোয়েমে কি কি অংশ থাকে, সিবনল, সংখ্যিকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম ফাইবার। ফ্লোয়েম সাধারণত জীবিত, ফ্লোয়েম সাধারণত জীবিত, তবে এইখানে মৃত অংশ কোনটা, ফ্লোয়েমের মৃত অংশ কোনটা, এটা গুরুত্বপূর্ণ। ফ্লোয়েমের মৃত অংশ হচ্ছে ফ্লোয়েম ফাইবার। ওকে, কই এটা দেওয়া নাই এখানে, পার্থক্য দেওয়া আছে মেবি, দেখ পরে দেখবো এটা, এখনই এটা জানিয়ে রাখলাম। ফ্লোয়েমের মৃত অংশ কোনটা, ফ্লোয়েমের মৃত অংশ হচ্ছে ফ্লোয়েম ফ্লোয়েম ফাইবার হচ্ছে ফ্লোয়েমের মৃত অংশ। ওকে, আচ্ছা। তো পরিণত সিবনল বা সঙ্গীকোষ, সঙ্গীকোষ বলতেছি কেন, শিবকোষ, সরি। পরিণত শিবনল বা শিবকোষে কি থাকে না, নিউক্লিয়াস থাকে না। আচ্ছা, প্রাণী কোষে কোন জায়গাটায় নিউক্লিয়াস থাকে না বলো তো? প্রাণী কোষে হচ্ছে লোহিত রক্তকণিকাতে নিউক্লিয়াস থাকে না। আর উদ্ভিদের ক্ষেত্রে শিবনল বা শিবকোষ যেটা, এটা যখন পরিণত অবস্থায় থাকে তখন সেখানে নিউক্লিয়াস থাকে না। ওকে, নগ্নবীজ উদ্ভিদের ফ্লোয়েমে আমরা জানি সঙ্গীকোষ অনুপস্থিত থাকে, আর আর জাইলেমে কি থাকে, জাইলেমে ভেসেল অনুপস্থিত থাকে। হঠাৎ করে গলাতে ডিস্টার্ব দিচ্ছে কেন বুঝলাম না। সেকেন্ডারি ফ্লোয়েমে অবস্থিত ফাইবারকে বলা হয় বাস্ট ফাইবার, এটা আগেও আমি একবার দেখাইছি, কনফিউশন ক্লিয়ার করছি। পাটের আঁশ বাস্ট ফাইবারের উদাহরণ। পরিবহন টিস্যুগুচ্ছ, উদ্ভিদ দেহের যে টিস্যু খাদ্যের কাঁচামাল যেমন পানি, খনিজ লবণ ইত্যাদি এবং তৈরিকৃত খাদ্য পরিবহন করে তাকে হচ্ছে পরিবহন টিস্যুগুচ্ছ বলে। এই যে খাদ্যের কাঁচামাল পানি এবং খনিজ লবণ, এইটা পরিবহনে কাজ করে হচ্ছে জাইলেম। আর তৈরিকৃত খাদ্য পরিবহনে হেল্প করে হচ্ছে ফ্লোয়েম। ওকে, তো এইখান থেকে এইটুকু দেখলেই হচ্ছে। ভাস্কুলার বান্ডলকে তিনটা ভাগে ভাগ করা যায়, সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক। এখন প্রথমে আমরা সংযুক্ত ভাস্কুলার বান্ডল কীরকম এটা একটু দেখে নিব, তারপর অরীয় কীরকম, কেন্দ্রিক কীরকম এটা একটু প্রথমে দেখে নিব, তারপর এইগুলার অন্য অন্য শ্রেণী বিভাগটা একটু পড়ে নিব। প্রথমে আসি সংযুক্ত। সংযুক্ত ভাস্কুলার বান্ডলের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে এটা আমরা একটু চিত্র থেকে দেখার চেষ্টা করব। দেখো, সংযুক্ত ভাস্কুলার বান্ডলের ক্ষেত্রে জাইলেম এবং ফ্লোয়েম, এই যে এটা হচ্ছে জাইলেম, এটা ফ্লোয়েম, জাইলেম এবং ফ্লোয়েম একই ব্যাসার্ধে অবস্থান করে। এই যে জাইলেম এবং ফ্লোয়েম কি একই ব্যাসার্ধে অবস্থান করতেছে, এইটা হচ্ছে সংযুক্ত ভাস্কুলার বান্ডলের উদাহরণ। আচ্ছা, এবার অরীয় ভাস্কুলার বান্ডল। অরীয় ভাস্কুলার বান্ডলে কি হয়, জাইলেম এবং ফ্লোয়েম এরা হচ্ছে একত্রে একটা মানে একই ব্যাসার্ধে না থেকে এরা আলাদা আলাদাভাবে এক একটা বান্ডল গঠন করে। যেরকম এই একটা বান্ডল গঠন করছে, এখানে টোটালি জাইলেম অংশগ্রহণ করছে। এই যে একটা বান্ডল গঠন করছে, এখানে টোটালি ফ্লোয়েম অংশগ্রহণ করছে। সো দেখতে পারতেছো এখানে জাইলেম এবং ফ্লোয়েম একত্রে অবস্থান না করে আলাদা আলাদা, মানে একক কন্ট্রিবিউশনের মাধ্যমে আলাদা আলাদা বান্ডল গঠন করে সেগুলা এভাবে অরীয়ভাবে অবস্থান করে। এইটাকে বলা হয়ে থাকে অরীয় ভাস্কুলার বান্ডল। আর কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল কীরকম, কেন্দ্রিক ভাস্কুলার বান্ডলের ক্ষেত্রে
জাইলেম অথবা ফ্লোয়েম, জাইলেম অথবা ফ্লোয়েমের যে কোনো একটি কেন্দ্রে অবস্থান করে এবং তাকে তাকে বেষ্টন করে রাখে অন্য একটি। যেমন এখানে জাইলেম কেন্দ্রে অবস্থান করছে, ফ্লোয়েম অবস্থান করছে পরিধিতে। এখানে ফ্লোয়েম কেন্দ্রে অবস্থান করতেছে, জাইলেম অবস্থান করতেছে পরিধিতে, এইটাই। তো আমরা সংযুক্ত, অরীয় এবং কেন্দ্রিক বিষয়টা দেখতে পারলাম। এখন সংযুক্ত ভাস্কুলার বান্ডলকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে সমপার্শ্বীয়, দেখো সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। এইটাও একটু চিত্র থেকে দেখব, তাহলে ভালো হবে। সমপার্শ্বীয় বিষয়টা কি? সমপার্শ্বীয় মানে হচ্ছে একটা জাইলেম এবং একটা ফ্লোয়েম। এই যে একটা জাইলেম একটা ফ্লোয়েম, বুঝতে পারতেছ? জাইলেম এবং ফ্লোয়েমের সংখ্যা সমান থাকবে, সেই ক্ষেত্রে সেটা হচ্ছে সমপার্শ্বীয়। আর সমদ্বিপার্শ্বীয়র ক্ষেত্রে এই জাইলেমটা মাঝখানে অবস্থান করবে এবং তার দুই পাশে ফ্লোয়েম অবস্থান করবে। এটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়, এটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। কথাটা থেকেই তুমি ক্লিয়ার হইতে পারতেছো, দুই পাশে ফ্লোয়েম, এই এই কথাটা থেকে আসছে দ্বি, দ্বি মানে দুই। হ্যাঁ, দুই পাশে ফ্লোয়েম যখন জাইলেমকে বেষ্টন করে রাখে, ওইটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল। ওকে, এখন মুক্ত সমপার্শ্বীয় এবং বদ্ধ সমপার্শ্বীয়র যে ব্যাপারটা, যদি জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম অবস্থান করে, জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে যদি ক্যাম্বিয়াম অবস্থান করে, তাহলে সেটা হচ্ছে মুক্ত সমপার্শ্বীয়। আর যদি অবস্থান না করে, একদম দুই একটা আরেকটার সাথে লেগে থাকে, তাহলে সেটা হচ্ছে বদ্ধ সমপার্শ্বীয় ধরনের। বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল সাধারণত একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে দেখা যায়। ওকে, একবীজপত্রীর কাণ্ডে দেখা যায় হচ্ছে বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল, আর মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল দেখা যায় হচ্ছে দ্বিবীজপত্রী, দ্বিবীজপত্রীর কাণ্ডে। ওকে, আচ্ছা, এখন এখান থেকে আরেকটা জিনিস, এই যে ক্যাম্বিয়াম সম্পর্কে বলছিলাম যে পরে এটা সম্পর্কে বলবো। ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম কিন্তু এক ধরনের ভাজক টিস্যু। ক্যাম্বিয়াম হচ্ছে এক ধরনের ভাজক টিস্যু। অন্যদিকে এই যে জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম কিন্তু স্থায়ী টিস্যু। তবে এই যে দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে, দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে যে ক্যাম্বিয়াম অবস্থান করতেছে, এইটা কিন্তু এক ধরনের ভাজক টিস্যু, বুঝছো? এটা সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ। ক্যাম্বিয়াম থাকার কারণেই কিন্তু গৌণ বৃদ্ধি হয়ে থাকে, এটা জানো। আচ্ছা, এই যে সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল পুষ্পক উদ্ভিদের কাণ্ডে দেখা যায়। এখন সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডলের তো দুইটা টাইপ আছে, মুক্ত সমপার্শ্বীয়, বদ্ধ সমপার্শ্বীয়। মুক্ত সমপার্শ্বীয় হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদে, বদ্ধ সমপার্শ্বীয় হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে দেখা যায়। ওকে, তবে এখানে একটু ব্যতিক্রম কি, কুমড়া উদ্ভিদের ক্ষেত্রে, কুমড়া উদ্ভিদের ক্ষেত্রে তোমার এটা যদিও দ্বিবীজপত্রী উদ্ভিদ, তবুও এখানে মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল দেখা যায় না, বরঞ্চ সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল দেখা যায় এখানে। সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল কাদের কাদের ক্ষেত্রে দেখা যায়? লাউ, কুমড়া, শশা। লাউ, কুমড়া, শশা এদের ক্ষেত্রে হচ্ছে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল দেখা যায়। এটা কলস দিয়ে মনে রাখা যায়। কুমড়া, লাউ, এই আরে ক দিয়ে আমি লাউকে ইন্ডিকেট করে দিলাম। কুমড়া, লাউ, এই শতে শশা, এইভাবে মনে রাখা যায়। কলস দিয়ে এটা মনে রাখা যায় সহজে। ওকে, তো এই কলস অর্থাৎ কুমড়া, লাউ, শশার ক্ষেত্রে হচ্ছে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল দেখা যায়। আর একবীজপত্রীর ক্ষেত্রে বদ্ধ সমপার্শ্বীয়, দ্বিবীজপত্রীর ক্ষেত্রে মুক্ত সমপার্শ্বীয়। এখানে ব্যতিক্রমটা একটু দেখে রেখো, কুমড়াতে হচ্ছে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল দেখা যায়। ওকে, এবং নগ্নবীজ উদ্ভিদের কাণ্ডেও কিন্তু মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল দেখা যায়। ওকে, তো এখান থেকে ক্লিয়ার এটুকু। আর সমদ্বিপার্শ্বীয়র সংজ্ঞাটা তো আমরা দেখেই ফেলছি আগেই।
তো একটা জিনিস খেয়াল রাখবা, একটু কোশ্চেন যদি একটু ঘুরিয়ে দিতে চাই তাহলে এভাবেও কোশ্চেন করতে পারে যে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল কি মুক্ত নাকি বদ্ধ ধরনের। অবশ্যই এটা মুক্ত ধরনের, কারণ দেখতেই পারতেছো যে প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু এখানে ক্যাম্বিয়াম উপস্থিত, এই কারণে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল কিন্তু অলওয়েজ মুক্ত ধরনের। ওকে। অরিও ভাস্কুলার বান্ডল দেখা যায় পুষ্পক উদ্ভিদের মূলে। পুষ্পক উদ্ভিদের মূলে দেখা যায় হচ্ছে অরিও ধরনের ভাস্কুলার বান্ডল। এটা অনেকে এইভাবে মনে রাখে, অপুর মা। অরিও অরিও ধরনের ভাস্কুলার বান্ডল, পুতে হচ্ছে পুষ্পক উদ্ভিদের মূলে, মাতে মূলে, তাহলে অরিও ধরনের ভাস্কুলার বান্ডল দেখা যায় হচ্ছে পুষ্পক উদ্ভিদের মূলে। ওকে। এখান থেকে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ যে দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের ক্ষেত্রে বান্ডলে কতগুলো জাইলেম ফ্লোয়েমের গুচ্ছ অবস্থান করে এবং একবীজপত্রীতে কতগুলা। অলওয়েজ মনে রাখবা একবীজপত্রীর ক্ষেত্রে 6-এর অধিক। একবীজপত্রীর মূলে একবীজপত্রী উদ্ভিদের মূলে 6-এর অধিক বান্ডল থাকে, আর দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে 5-এর কম। দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে 5-এর কম, সাধারণত 2 থেকে 4টা বান্ডেল অংশগ্রহণ করে। ওকে। জাইলেম অথবা ফ্লোয়েম বান্ডলের সংখ্যা একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে 5-এর কম, সাধারণত 2 থেকে 4, আর একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে এটা 6-এর অধিক। ওকে। আচ্ছা, কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল এটা সম্পর্কেও আমাদের আলোচনা করা হয়ে গেছে। এখানে জাইলেম অথবা ফ্লোয়েম যে কোনো একটা কেন্দ্রে থাকবে। যদি জাইলেম কেন্দ্রে থাকে তাহলে সেটাকে বলা হয়ে থাকে জাইলেম কেন্দ্রিক বান্ডল, আর যদি ফ্লোয়েম কেন্দ্রে থাকে তাহলে সেটা হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক বান্ডল। আর এইটার যে অপর নাম এটা একটু দেখতে হবে। জাইলেম থাকলে হচ্ছে হ্যাড্রোসেন্ট্রিক, এটা এইভাবে মনে রাখা যায় যে জাইলেম মানে হচ্ছে জাইলেম জল, জাইলেম থেকে জল মনে রাখবা, জলে কি হাইড্রোজেন, হ্যাড্রোসেন্ট্রিক। ওকে। আর ফ্লোয়েম কেন্দ্রিক হচ্ছে লেপ্টোসেন্ট্রিক। এখন এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে উদাহরণগুলা। জাইলেম কেন্দ্রিক হচ্ছে টেরিস, লাইকোপোডিয়াম, সেলাজিনেলা। কারোর যদি দুইটা মানে জাইলেম কেন্দ্রিক এবং ফ্লোয়েম কেন্দ্রিক দুইটা উদাহরণই মনে রাখতে অসুবিধা হয়, যে কোনো একটা মনে রাখবা, এটাও এনাফ এমসিকিউর অ্যান্সার করার জন্য যে কোনো একটা মনে রাখলেই হচ্ছে। তো জাইলেম কেন্দ্রিক হচ্ছে টেরিস, লাইকোপোডিয়াম, সেলাজিনেলা। টেরিস, লাইকোপোডিয়াম, সেলাজিনেলা, এটা এমনিই মনে থাকে কয়েকবার পড়লে। টেরিস, লাইকোপোডিয়াম, সেলাজিনেলা। এইটাকে ফার্ন, টেরিসটা হচ্ছে ফার্ন, অনেকে বাংলা টার্মটা মনে রাখো না। যদি ফার্ন বলে যে ফার্নে কোন ধরনের ভাস্কুলার বান্ডল দেখা যায়, তাহলে সেটা হচ্ছে জাইলেম কেন্দ্রিক বা হ্যাড্রোসেন্ট্রিক। ওকে। আচ্ছা, আর ফ্লোয়েম কেন্দ্রিক বা লেপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল যেটা, এইটা মনে রাখার হচ্ছে টেকনিকটা কি, লেপ্টোসেন্ট্রিক এটা হচ্ছে লেপ্টে যাওয়া বোঝো না, একদম চিটপটাং লেপ্টে গেছে একদম। তো এটাই রে ড্রাসিনা, মানে ড্রাগ নেয়। আচ্ছা, যে ব্যক্তি ড্রাগ নেয়, সমাজে যেসব যুবক, যেসব তরুণ না, অনেক মানে তরুণও তো একসময় বয়স্ক হয়, আর তার যে স্বভাবটা এটা বয়স্ক হইলেও থাইকে যায় অনেক ক্ষেত্রে। তো বয়স্করাও ড্রাগ নেয় অনেকে, তো ড্রাগ নেয়। আচ্ছা, যে ড্রাগ নেয় তার চরিত্র কি খুব ভালো হয়? তার চরিত্র ভালো হয় না। তার চরিত্র কীরকম হয়? লুচ্চা টাইপের হয় সে। ড্রাগ যে নেয় সে হয় লুচ্চা, তার চরিত্রে ঝামেলা থাকে, লুচ্চা টাইপের। তাহলে ড্রাগ নেয় লুচ্চা, লেপ্টোসেন্ট্রিক। তাহলে ড্রাগ নিয়ে লেপ্টে যায়। ড্রাগ নিয়ে কি হয়? মাতাল হয়ে একদম লেপ্টে পড়ে থাকে এবং তার চরিত্রের সমস্যা আছে, সে লুচ্চা। এটা দিয়ে মনে রাখা যায়। তাহলে ড্রাসিনা, লুচ্চা মানে ইউচ্চা। ড্রাসিনা মানে ড্রাগ নেয়, লুচ্চা মানে ইউচ্চা। ওকে। আচ্ছা, আচ্ছা, এইটুকু কাভার তাহলে। এখন আমি যেটা বলছিলাম যে এইটুকু পুরো ক্লিয়ার করে, কনসেপ্টটা ক্লিয়ার করে আমি আবারও সেই ফ্লো চার্টে ফেরত যাব। এখন চলে আসছি আমরা এই ফ্লো চার্টে। কই, আরেকটু ওপরে, তাই না? এই যে, এখন আশা করি এই ফ্লো চার্টটা কাভার করার মতো উপযুক্ত হয়ে গেছে আমরা। এপিডার্মাল টিস্যুতন্ত্র,
তো সমগ্র টিস্যুতন্ত্রকে 3টা ভাগে ভাগ করা হয়েছিল দেখছিলাম, এপিডার্মাল টিস্যুতন্ত্র, গ্রাউন্ড টিস্যুতন্ত্র, ভাস্কুলার টিস্যুতন্ত্র। এপিডার্মাল টিস্যুতন্ত্রের অন্তর্ভুক্ত কারা? এপিডার্মিস, এপিডার্মাল উপবৃদ্ধি, এপিডার্মাল রন্ধ্র, এটা আমরা দেখে ফেলছি। এপিডার্মাল রন্ধ্রের আওতাধীন কারা কারা ছিল? হাইপোডার্মিস ছিল, সরি হাইডাথোড ছিল, হাইপোডার্মিস বলতেছি এখানে। হাইডাথোড বা পানিপত্ররন্ধ্র এবং পত্ররন্ধ্র, এই দুইটা টাইপ ছিল। আর এপিডার্মিস তো এটা দেখলাম। কাণ্ডের ক্ষেত্রে বলা হয়ে থাকে এপিডার্মিস, আর মূলের ক্ষেত্রে এপিব্লেমা। আর এপিডার্মাল উপবৃদ্ধি সম্পর্কেও কিন্তু আমরা জানছিলাম। আর গ্রাউন্ড টিস্যুতন্ত্রের দুইটা অংশ, বহিঃস্থলীয় অঞ্চল, অন্তঃস্থলীয় অঞ্চল। কোনগুলা বহিঃস্থলীয় অঞ্চলের অন্তর্ভুক্ত, কোনগুলা অন্তঃস্থলীয় অঞ্চলের, সেটা আমরা দেখে ফেলছি। ভাস্কুলার টিস্যুতন্ত্র, এটাকে কয় ভাগে ভাগ করা হয়? সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক, এই 3 ভাগে। আর এইগুলারও শ্রেণী বিভাগ কিন্তু আমরা দেখে ফেলছি। আচ্ছা, তো আবারও আমরা চলে যাই সেইখানে, এইখানে জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে পার্থক্যটা দেখে নিবা। আরেকটা বার রিভিশন হয়ে যাবে তাহলে পড়লে। যেমন এই যে জাইলেম হচ্ছে প্রধানত মৃত টিস্যু, ফ্লোয়েম প্রধানত জীবিত টিস্যু। তবে জাইলেমের মৃত কোনটা, জাইলেমের জীবিত কোনটা? জাইলেম মৃত হইলেও জীবিত উপাদান হচ্ছে উড প্যারেনকাইমা বা জাইলেম প্যারেনকাইমা, প্রাণ দিয়ে মনে রাখতে বলছিলাম। আর ফ্লোয়েম হচ্ছে মূলত জীবিত, তবে ফ্লোয়েমের মৃত উপাদান কোনটা? ফ্লোয়েম ফাইবার। ওকে, ফ্লোয়েম ফাইবার, দ্যাটস ইট। এখানে আর একটা কি বলছে, এটা একটু দেখে রাখো। বলছে জাইলেম থাকে কাণ্ডের কেন্দ্রের দিকে, আর ফ্লোয়েম থাকে কাণ্ডের পরিধির দিকে। ফ্লোয়েম থাকে কাণ্ডের পরিধির দিকে। জাইলেমের কাজ মূলত কি? পানি পরিবহন করা, এই জন্য ওটা কেন্দ্রের দিকে থাকে। আর ফ্লোয়েমের কাজ কি? ফ্লোয়েমের কাজ ফুড পরিবহন করে, এই জন্য ওইটা থাকে পরিধিতে। হ্যাঁ, তারপর এখান থেকে এখানে আর কিছু নাই তেমন। একবীজপত্রী উদ্ভিদ মূলের অন্তর্গঠনগত শনাক্তকারী বৈশিষ্ট্য কি কি? এগুলা খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু ইন্টারমিডিয়েটে যারা আছে তাদের ক্ষেত্রে, সৃজনশীলেও কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। আর এমসিকিউতে তো অবশ্যই এটা, এইচএসসি এবং অ্যাডমিশন দুইটা ক্ষেত্রেই খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ আসে এখান থেকে। প্রথমত, মূল যদি হয় তাহলে মূলের ক্ষেত্রে কি হয়? কিউটিকল অনুপস্থিত, এটা তো আমরা জানি। আর মূল রোম সর্বদা কীরকম হয়? এককোষী, এটা সম্পর্কে আমি আগেই বলছি। মূলে অধতক অনুপস্থিত থাকে, এটা আমরা জানি। কর্টেক্সে অধতক নাই, কেবল অন্ততক আছে। হ্যাঁ, আচ্ছা। আর কর্টেক্স সম্বন্ধে এখানে হয়তো এটা দেওয়া নাই, তবে একটু আমরা সেটা একটু রিকল করে নিতে পারি। কর্টেক্স কীরকম হয়? মূলের ক্ষেত্রে কর্টেক্স হয় বহু স্তর বিশিষ্ট। হ্যাঁ, আর কাণ্ডের ক্ষেত্রে মাত্র কয়েক স্তর বিশিষ্ট। পেরিসাইকেল বা পরিচক্রের যে ব্যাপারটা, এটা রোমের সাথে কানেক্টেড। রোম যদি হয় এককোষী তাহলে পেরিসাইকেল হবে এক সারি। রোম যদি টোটাল না থাকে তাহলে পেরিসাইকেল বা পরিচক্র সেখানে থাকবে না। রোম যদি হয় বহুকোষী তাহলে পেরিসাইকেল বা পরিচক্র হবে বহু সারি। ঠিক আছে, তাহলে রোমের সাথে পরিচক্র বা পেরিসাইকেল এটা বেশ কানেক্টেড। কিন্তু আবার বলছি, যাদের ক্ষেত্রে দেখবা যে মূল রোম নাই, মানে মূল না, মেন কথা রোম নাই, যাদের ক্ষেত্রে রোম নাই তাদের ক্ষেত্রে পেরিসাইকেল নাই। যাদের ক্ষেত্রে রোম এককোষী তাদের ক্ষেত্রে পেরিসাইকেল স্তর এক সারি। যাদের ক্ষেত্রে রোম বহুকোষী তাদের ক্ষেত্রে দেখবা পেরিসাইকেল স্তর বহু সারি। যেমন এইখানে মূলের ক্ষেত্রে এককোষী মূল রোম, এই কারণে পেরিসাইকেল বা পরিচক্র এক সারি। ভাস্কুলার বান্ডল মূলের ক্ষেত্রে কীরকম হয়? অরীয়, এটা তো আমরা জানি। মেটাজাইল, আচ্ছা, মূলের ক্ষেত্রে কীরকম? এক্সাক্ট ধরনের গঠন দেখতে পাই না। আর টেকনিক যেটা দিছিলাম, মূল কীরকম হয়? সরু ধরনের, তাহলে পরিধিতে কি সরু জিনিস থাকা লাগবে, অর্থাৎ প্রোটোজাইলেম থাকবে পরিধিতে, আর মেটাজাইলেম থাকবে হচ্ছে কেন্দ্রে। এই যে মেটাজাইলেম কেন্দ্রে, প্রোটোজাইলেম পরিধিতে, দ্যাটস ইট। আর একবীজপত্রী উদ্ভিদের মূলের কথা যেহেতু বলছে,
একবীজপত্রী উদ্ভিদের মূলের কথা যেহেতু বলছে, এখানে জাইলেম বা ফ্লোয়েম গুচ্ছের সংখ্যা কত? 6-এর অধিক। যদি দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল হইতো তাহলে কি হইতো? 5-এর কম হইতো, আর এখানে 6-এর অধিক। ওকে, আচ্ছা, এই যে দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল হইলে সেখানে 2 থেকে 4টা হইতো। মজ্জা বৃহৎ এবং সুস্পষ্ট। মজ্জা কিরকম? মজ্জা বৃহৎ এবং সুস্পষ্ট। মূলের ক্ষেত্রে মজ্জা বৃহৎ এবং সুস্পষ্ট। মজ্জা কি কাজ করে বলো তো? মজ্জা হচ্ছে সঞ্চয়ী কাজ করে থাকে। এইখানে একবীজপত্রী কাণ্ডের কথা বলা হয়েছে। একটি ভুট্টা কাণ্ডের উদাহরণ এখানে দেখতে পারতেছো। এই যে এখানে ভি আকৃতি, এই যে ভি আকৃতি, এই ভি এর দুইটা বাহুতে থাকে হচ্ছে, এই ভি এর দুইটা বাহুতে থাকে মেটাজাইলেম এবং এর নিচের অংশে থাকে প্রোটোজাইলেম। ওকে, ভি এর দুই বাহুতে থাকে মেটাজাইলেম এবং ভি এর দুই বাহুতে থাকে মেটাজাইলেম এবং এই ভি এর একদম যে ভি বা ওয়াই আকৃতি, ভি অথবা ওয়াই আকৃতি, এটার দুই বাহুতে থাকবে হচ্ছে মেটাজাইলেম, আর নিচের দিকে থাকবে, নিচের দিকে ভি এর যে বা ওয়াই এর নিচের অংশে থাকবে হচ্ছে প্রোটোজাইলেম, আর এটার মাঝখানের জায়গাটা, এই দুই বাহুর মাঝখানে থাকবে হচ্ছে ফ্লোয়েম। এই যে দুই বাহুর মাঝখানে ফ্লোয়েম, গুরুত্বপূর্ণ এটা। তাহলে এই ধরনের গঠন কাদের ক্ষেত্রে দেখা যায়? একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে দেখা যায়। এই যে জাইলেম কিরকম থাকে? জাইলেম টিস্যুর গঠন অনেকটা ওয়াই বা ভি অক্ষরের মতো। মেটাজাইলেম ওয়াই বা ভি এর দুই বাহুতে থাকে এবং প্রোটোজাইলেম লেজের দিকে অবস্থান করে। ওকে, মেটাজাইলেম অবস্থান করে হচ্ছে ওয়াই বা ভি এর দুই বাহুতে এবং প্রোটোজাইলেম থাকে লেজের দিকে। ওকে, দ্যাটস ইট। আর ফ্লোয়েম থাকে কোথায়? ওয়াই বা ভি এর দুই বাহুর মাঝখানে। আর একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কোনো ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে না, কোনো ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে না, এটা মনে রাখবা। ফ্লোয়েম প্যারেনকাইমা এখানে থাকে না। ওকে, আচ্ছা, তারপর এইখান থেকে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠনগত শনাক্তকারী বৈশিষ্ট্য আরেকটা আবার এখানে দেখানো হয়েছে। যেহেতু কাণ্ড এবং একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, আমি বলছিলাম যে রোমের যে ব্যাপারটা, বহুকোষী রোম থাকবে কখন? যদি দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড হয় তখন। কিন্তু এটা কি একবীজপত্রী উদ্ভিদ যেহেতু, এই কারণে এখানে কোনো কাণ্ডরোম নাই, কাণ্ডরোম অনুপস্থিত। বহিত্বকে কিউটিকল উপস্থিত। কিউটিকল কাণ্ডের ক্ষেত্রে কি? কিউটিকল অবশ্যই উপস্থিত থাকবে। যদি মূল হইতো তাহলে কিউটিকল অনুপস্থিত থাকতো। অন্তত্বক এবং পরিচক্র থাকে না। আমি বলছিলাম যে পরিচক্র কাদের ক্ষেত্রে থাকবে না? যাদের ক্ষেত্রে রোম নাই, যাদের ক্ষেত্রে রোম নাই তাদের ক্ষেত্রে পরিচক্রও নাই, এই অন্তত্বকও নাই। আর অধোত্বক আছে, কাণ্ডের ক্ষেত্রে অবশ্যই অধোত্বক আছে, এবং একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে অধোত্বকটা কিরকম হয়? স্ক্লেরেনকাইমা কোষ দ্বারা গঠিত হয়। স্ক্লেরেনকাইমা কিরকম? তুলনামূলকভাবে কিন্তু শক্ত ধরনের। স্ক্লেরেনকাইমা এই যে অন্য অন্য ধরনের যে টিস্যু, সরল টিস্যুগুলা, যেমন প্যারেনকাইমা, কোলেনকাইমা, এইগুলার চেয়ে কিন্তু বেশি শক্ত হচ্ছে স্ক্লেরেনকাইমা। আর তুমি যদি একবীজপত্রী উদ্ভিদ ঘাসের কথা চিন্তা করো, এই ঘাসের কাণ্ড একটু শক্ত শক্ত টাইপ বা একটু স্থিতিস্থাপক হওয়া লাগবে না? নাহলে তো সমস্যা। যেমন এই যে তুমি ক্রমাগত এইগুলাকে তুমি ঘাসের পথ দিয়ে হেঁটে যাচ্ছ, ঘাসের উপর দিয়ে হেঁটে যাচ্ছ, ঘাস মাড়াচ্ছ, তোমার যদি একবার পাড়া লেগে যদি চ্যাবট হয়ে যাইতো তাহলে কেমন হয়ে যেত না? পিষে যাইতো। এটা কিন্তু আবার পরবর্তীতে সোজা হয়ে দাঁড়ায় তুমি ওইখান থেকে পার হয়ে যাওয়ার পর। তো স্ক্লেরেনকাইমা টিস্যু কেন থাকে বুঝছো? কাণ্ডে কেন স্ক্লেরেনকাইমা থাকে? একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে তাহলে স্ক্লেরেনকাইমা থাকে। আর একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে কীরকম হয়? ভাস্কুলার বান্ডলগুলো কীরকম থাকে? বিক্ষিপ্তভাবে ছাড়ানো থাকে। গ্রাউন্ড টিস্যুতে বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে। জাইলেম ওয়াই বা ভি আকৃতির, ওয়াই বা ভি এর দুই বাহুতে থাকবে হচ্ছে মেটাজাইলেম, আর নিচের দিকে থাকবে হচ্ছে প্রোটোজাইলেম। এই যে মেটাজাইলেম থাকে হচ্ছে কাণ্ড, যেহেতু কাণ্ডের ক্ষেত্রে মেটাজাইলেম থাকে। কাণ্ড যেহেতু কীরকম হয়? কাণ্ড একটু বেশি প্রশস্ত বা চওড়া হয়, এজন্য মেটাজাইলেম থাকবে পরিধিতে, প্রোটোজাইলেম থাকবে কেন্দ্রে। ওকে, ভাস্কুলার বান্ডল কীরকম হয়? যেহেতু কাণ্ডের কথা বলছে এবং একবীজপত্রী উদ্ভিদের কীরকম হয়?
বদ্ধ সমপার্শ্বীয় হয় না, বদ্ধ সমপার্শ্বীয় ধরনের ভাস্কুলার বান্ডল হয়, তাই না? আর সেটা তো অবশ্যই সংযুক্ত। আচ্ছা, তো এটুকু ডান। এখন এখান থেকে পার্থক্য পড়লেই আমাদের হয়ে যাচ্ছে। এখান থেকে এই পার্থক্যগুলো খুবই মনোযোগ সহকারে পড়তে হবে। আমি চাইলে এটা নিজে নিজে পড়ে নি বা এরকম বলতে পারতাম, তাও একটু দেখাই দিব। একটু কিছু কিছু জায়গা আছে যেখানে কথা বলা প্রয়োজন, এই জন্য নিজেই একটু দেখাই দেই। কিউটিকল, মূলের ক্ষেত্রে আমরা জানি কিউটিকল থাকে না, কাণ্ডের ক্ষেত্রে কিউটিকল থাকে। রোমের প্রকৃতি, মূলের ক্ষেত্রে রোম কীরকম হয়? এককোষী হয়। কাণ্ডের ক্ষেত্রে যদি সেটা দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড হয় তাহলে সেখানে কি হবে? বহুকোষী হবে, রোমটা বহুকোষী হবে। কিন্তু যদি সেটা একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড হয় তাহলে কিন্তু সেখানে কোনো রোম থাকবে না। পত্ররন্ধ্র, মূলের ক্ষেত্রে কোনো পত্ররন্ধ্র থাকবে? কখনো থাকা সম্ভব না। কাণ্ডের ক্ষেত্রে এটা সম্ভব, পত্ররন্ধ্র থাকে। কর্টেক্স, মূলের ক্ষেত্রে আগে দেখছি কর্টেক্স কীরকম হয়? তুলনামূলকভাবে বড়, এবং একটু ভালোভাবে বলতে গেলে কর্টেক্স কীরকম হয়? বহু স্তর বিশিষ্ট, বহু স্তর বিশিষ্ট। আর এইখানে ছোট, এক্স্যাক্টলি বলতে গেলে মাত্র কয়েক স্তর বিশিষ্ট। ওকে, দ্যাটস ইট। তারপর অধতক, মূলের ক্ষেত্রে অধতক অনুপস্থিত থাকে, কাণ্ডের ক্ষেত্রে উপস্থিত থাকে। অন্ততক, মূলে অন্ততক বিদ্যমান এবং এটা বৃত্তাকার ধরনের। অন্ততকে এই আকৃতিটা কীরকম? পিপ আকৃতির, মনে আছে? পিপ আকৃতির অন্ততক। আর কাণ্ডের ক্ষেত্রে যদি অন্ততক থাকে, কাণ্ডে অন্ততক থাকলে সাধারণত ঢেউ খেলানো হয়, এটা গুরুত্বপূর্ণ। কাণ্ডে অন্ততক কীরকম হয়? ঢেউ খেলানো প্রকৃতির। তবে একবীজপত্রী উদ্ভিদের যদি প্রশ্ন আসে তাহলে সেখানে অনুপস্থিত। ওকে, এটা গুরুত্বপূর্ণ, অন্ততকের এই ব্যাপারটা গুরুত্বপূর্ণ। মূলে অন্ততক অবশ্যই আছে এবং সেটা বৃত্তাকার, আকৃতিটা পিপাকৃতির। ওকে, আর যদি কাণ্ডের প্রশ্ন আসে, একবীজপত্রীতে অন্ততক নাই, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে অন্ততক নাই। যদি দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড হয় তাহলে সেখানে অন্ততক আছে এবং সেটা ঢেউ খেলানো আকৃতির। ভাস্কুলার বান্ডল, মূলের ক্ষেত্রে অরীয় ভাস্কুলার বান্ডল, কাণ্ডের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডল। যদি সেটা একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড হয় তাহলে সেটা বদ্ধ সমপার্শ্বীয়, আর দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড হইলে মুক্ত সমপার্শ্বীয়। ওকে, মেটাজাইলেমের অবস্থান আমরা জানি মূলের ক্ষেত্রে কীরকম হয়? এক্সার্ক ধরনের, তাই না? মূলের ক্ষেত্রে এক্সার্ক ধরনের গঠন দেখা যায়, এজন্য ওইখানে মূলে কি হয়? প্রোটোজাইলেম থাকে পরিধিতে, মেটাজাইলেম থাকে কেন্দ্রে। এটা সুন্দরভাবে দেখাইছি। আর কাণ্ডের ক্ষেত্রে কি হয়? মেটাজাইলেম থাকে পরিধিতে আর প্রোটোজাইলেম থাকে কেন্দ্রে, অর্থাৎ এন্ডার্ক ধরনের। আচ্ছা, পরিচক্র বা পেরিসাইকেল, কি বলছিলাম? কনসেপ্টটা মনে আছে পেরিসাইকেলের? এই যে মূলে যেহেতু রোম এককোষী, এজন্য এখানে পেরিসাইকেল বা পরিচক্র এক স্তর বিশিষ্ট। আর কাণ্ডের ক্ষেত্রে যদি দ্বিবীজপত্রী উদ্ভিদ হয় তাহলে যেহেতু রোম বহুকোষী, এজন্য পরিচক্র বহুস্তর বিশিষ্ট। আর একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে যেহেতু রোম নাই তাই এখানে পেরিসাইকেল অনুপস্থিত। ওকে, দ্যাটস ইট। দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড এবং একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের মধ্যে পার্থক্য। দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে বহুকোষী কাণ্ডরোম থাকে, একবীজপত্রীতে এটা অনুপস্থিত। অধতকের যে ব্যাপারটা, দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে এটা সাধারণত কোলেন কাইমা টিস্যু নির্মিত, একবীজপত্রীর ক্ষেত্রে স্ক্লেরেন কাইমা টিস্যু নির্মিত। কর্টেক্স, দ্বিবীজপত্রীতে কর্টেক্স হচ্ছে বহিঃস্থলীয় অঞ্চল এবং অন্তঃস্থলীয় অঞ্চলে ভাগ করা যায়। কেন মনে আছে এটা কেন? কারণ দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে অন্ততক আছে, দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে অন্ততক আছে, আর অন্ততকের সাথে যে পেরিসাইকেল স্তরটা আছে, পরিচক্রটা আছে, ওইখান থেকে কেন্দ্র পর্যন্ত অংশকে আমরা স্টিলীয় অঞ্চল বলে থাকি। ওইখানে যেহেতু আমরা অন্তঃস্থলীয় অঞ্চল বহিঃস্থলীয় অঞ্চলে ভাগ করতে পারতেছি, কিন্তু একবীজপত্রীতে কিন্তু অন্ততক অনুপস্থিত, এই কারণে এটাকে বহিঃস্থলীয় অঞ্চল অন্তঃস্থলীয় অঞ্চলে ভাগ করা যায় না। এটা আগেও বলছিলাম ওইটা পড়ানোর সময়। পরিচক্র, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে বহুকোষী রোম যেহেতু থাকে তাহলে রোম থাকলে কি পরিচক্রও থাকে এবং বহুস্তর বিশিষ্ট পরিচক্র, আর এখানে নাই। হ্যাঁ,
বহিস্টিলীয় কর্টেক্স। বহিস্টিলীয় কর্টেক্সকে অধোতক, সাধারণত কর্টেক্স ও অন্ততকে ভাগ করা যায়। কি বলছে? বহিস্টিলীয় কর্টেক্সকে অধোতক, সাধারণ কর্টেক্স ও অন্ততকে ভাগ করা যায়। এটা ততটা গুরুত্বপূর্ণ নয়। এটা কি বলছে? এটা গুরুত্বপূর্ণ না, এটা দরকার নাই। ভাস্কুলার বান্ডল দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে বলয় আকারে সাজানো থাকে। আমরা জানি বলয় আকারে সাজানো থাকে কোথায় কোথায়? মূলের ক্ষেত্রে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডল বলয় আকারে সাজানো থাকে, কিন্তু একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে। আচ্ছা, ভাস্কুলার বান্ডল স্ক্লেরেনকাইমা কোষের কোনো আবরণ থাকে না। এখানে স্ক্লেরেনকাইমার একটা আবরণ থাকে। ভাস্কুলার বান্ডল দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কীরকম হয়? মুক্ত সমপার্শ্বীয়, এইখানে হচ্ছে বদ্ধ সমপার্শ্বীয় ধরনের। দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে মাঝে মাঝে সমদ্বিপার্শ্বীয় কিন্তু হতে পারে। ওই যে কলসের ক্ষেত্রে এরকম হয়, মানে কুমড়া, লাউ, শশা। জাইলেম মোটামুটি লম্বভাবে থাকে এবং ফ্লোয়েমে প্যারেনকাইমা কোষ বিদ্যমান। এখানে একবীজপত্রীর কাণ্ডে ওয়াই বা ভি আকৃতির হয়ে থাকে এবং ফ্লোয়েম প্যারেনকাইমা কোষ থাকে না। ফ্লোয়েমে প্যারেনকাইমা কোষ থাকে না, এটা গুরুত্বপূর্ণ। ফ্লোয়েমে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ক্ষেত্রে ফ্লোয়েমে কিন্তু প্যারেনকাইমা কোষ থাকে না, গুরুত্বপূর্ণ। দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কাণ্ডে মজ্জা এবং মজ্জারশ্মি থাকে, আর এখানে মজ্জা রশ্মিকে পৃথক করা যায় না। ওকে, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ক্ষেত্রে এটা পৃথক করা যায় না। একবীজপত্রীর কাণ্ড এবং একবীজপত্রীর মূলের মধ্যে পার্থক্য। কাণ্ড আর মূলের পার্থক্য তো আমরা একবার দেখেই ফেলছি, এটা ওইটাই দিয়েই কাজ সেরে ফেলা যাবে, তবে একটু ডিফারেন্স আছে, ওইগুলো একটু দেখা যাক। কিউটিকল ও রোমের যে ব্যাপারটা, যেহেতু কাণ্ড, সো এখানে কিউটিকল ও রোম আছে, কিউটিকল থাকে। আর একবীজপত্রীর কাণ্ডে কিন্তু রোম থাকে না। একবীজপত্রীর মূল যেটা, সেখানে রোম থাকবে কিন্তু কিউটিকল থাকবে না। হাইপোডার্মিস বা অধোতক কাণ্ডে অবশ্যই আছে, অধোতক আছে এবং সেটা স্ক্লেরেনকাইমা নির্মিত। মূলে অধোতক নাই। এন্ডোডার্মিস এখানে থাকে না, এখানে থাকে এবং সেটা বৃত্তাকার। পেরিসাইকেল বা পরিচক্র অনুপস্থিত, এখানে উপস্থিত এবং এটা এক স্তর বিশিষ্ট। যেহেতু রোম এককোষী, এজন্য পেরিসাইকেল এক স্তর বিশিষ্ট। ভাস্কুলার বান্ডল একবীজপত্রীর কাণ্ডের ক্ষেত্রে হচ্ছে বদ্ধ সমপার্শ্বীয়, এখানে অরীয় ধরনের এবং 6-এর অধিক বান্ডল থাকে। এখানে 6-এর অধিক বান্ডল থাকবে। জাইলেমের প্রকৃতি কাণ্ড যেহেতু, অর্থাৎ এন্ডার্ক ধরনের, অর্থাৎ মেটাজাইলেম থাকবে পরিধিতে, প্রোটোজাইলেম থাকবে কেন্দ্রে। আর মূলের ক্ষেত্রে কীরকম হয়? এক্সার্ক ধরনের, অর্থাৎ পরিধিতে থাকবে প্রোটোজাইলেম, কেন্দ্রে থাকবে মেটাজাইলেম। তো আলহামদুলিল্লাহ, চ্যাপ্টারটা এখানেই শেষ। যতটা সহজ করে পড়ানো যায় ইনশাল্লাহ চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ। আর এখন তোমাদের কাজ হচ্ছে একটা কোশ্চেন ব্যাংক নিবা, এমসিকিউ প্র্যাকটিস করবা। যদি প্রয়োজন হয়, কোথাও বুঝতে সমস্যা হয়, সেই জায়গাটা আর একটাবার টেনে দেখবা। ইনশাআল্লাহ পরীক্ষায় খুব ভালো একটা আউটপুট আসবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে পরের কোনো ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আলবিদা।